ছি। আর কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, তারপরে আমরা কাজ শুরু করব। আচ্ছা, ফাইন। আমাদের মনে হয় না আর কারো কোশ্চেন আছে। আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। আজকে আমাদের ক্লাসের যে টপিক থাকবে সেটা হচ্ছে লং এক্সপোজার, প্যানিং, ম্যাক্রো ফটোগ্রাফি। তো এটার জন্য আমাদের হচ্ছে আমি আপনারা যারা ফেজ ওয়ানে ছিলেন তারা হয়তো বা জানবেন আর কি, যে আমি একটা ক্লাস নিয়েছিলাম অ্যাপারচার, আইএসও আর শাটার স্পিড ব্যাপারে। তো ওইখানকার শাটার স্পিডটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমাদের হচ্ছে একটু বেসিকে যাদের একটু সমস্যা থাকতে পারে বা হয়তোবা ভুলে গিয়েছেন, এটার জন্য আমরা আবার একটু রিভিউ করছি। তো দেখেন, আমরা ওইখানে হচ্ছে লেন্স ব্যাপারে হচ্ছে আলোচনা করছিলাম। দেখেন, আমাদের আজকে তিনটা টপিক, তাই না? লং এক্সপোজার, প্যানিং এবং ম্যাক্রো ফটোগ্রাফি। ম্যাক্রো ফটোগ্রাফির জন্য আমার লেন্সের টাইপ জানতে হবে। কারণ হচ্ছে কিছু কিছু লেন্স আছে আমার, জুম লেন্স, প্রাইম লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল, স্ট্যান্ডার্ড, টেলিফোটো, সুপার টেলিফোটো। বাট এগুলো ব্যতীত আরেক ধরনের আর কি লেন্স আছে, সেটা হচ্ছে ম্যাক্রো লেন্স। তো সেটা দেখানো হয়নি ওই সময়টাতে, এবার দেখানো হবে আর কি আপনাদের। আচ্ছা, এগুলো গেল। আচ্ছা, আমাদেরকে এক্সপোজার ব্যাপারে বুঝতে হবে, যে আমরা জানতাম যে এক্সপোজার তিনটা জিনিসের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এক হচ্ছে আইএসও, শাটার স্পিড, আর একটা হচ্ছে অ্যাপারচার। তো এইখানে অ্যাপারচার খুব বেশি ভূমিকা রাখবে না, কারণ লং এক্সপোজার মানেই হচ্ছে আমি বেশি সময় ধরে এক্সপোজ করতেছি ছবিটাকে, বা বেশি সময় ধরে আমি ছবিটা তুলতেছি। তার মানে এখানে আমার শাটার স্পিড বেশি ভূমিকা আর কি পাবে। তাহলে চলেন আমরা শাটার স্পিডের ওইখানে চলে যাই। তো শাটার স্পিড, আসলে যদি আমি একদম কমাই দিই, মানে এখানে দুইটা টপিক আমি আবারও ওই আগের মতোই বলতেছি আর কি, যে এখানে দুই ভাবে বলা যেতে পারে। এক হচ্ছে ভ্যালুর মাধ্যমে বলা যেতে পারে, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যারিথমেটিক ভ্যালু ব্যাপারে বলা যেতে পারে। মানে হচ্ছে 1/500, আর একটা হচ্ছে 1/2। এইখানে দেখেন 500 ভ্যালু কিন্তু 2-এর থেকে বেশি, এভাবে বলা যেতে পারে। কিন্তু আবার 1/500 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কম 1/2-এর থেকে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি এই 500টাকে ধরে নিব। 500টাকে ধরে নিব, মানে আমরা অতটা জটিলতায় যাচ্ছি না আর কি, কোনটা সাইন্টিফিক্যালি অ্যাকুরেট বা এরকম কিছু, আমাদের জাস্ট কনসেপ্টটা বুঝলেই হবে। মানে আমার হচ্ছে 1/, যদি আমি 500-তে তুলি, তার মানে 1 সেকেন্ডের 500 ভাগের 1 ভাগ সময়ে আমার ছবিটা উঠবে। তার মানে কি, খুব তাড়াতাড়ি ছবিটা উঠবে। তো লোকটা যে মুভ করতেছে আমার, তাহলে ওর যে মুভমেন্টটা সেটা ফ্রিজ একটা টাইম আমি একটা ফ্রেম পেয়ে যাব, তাই না? 1/500-তে। কিন্তু 1/2 মানে হচ্ছে 0.5 সেকেন্ড ধরে সে ছবিটা তুলবে। তাহলে এই লোকটা যদি এখানে থাকে, 0.5 সেকেন্ড পরে সে যেহেতু দৌড়াচ্ছে, তো সে একটু অবস্থান চেঞ্জ করে ফেলবে, তাই না? তো এই জন্য তার যে মুভমেন্টের সঞ্চারপথটা সেটাও আর কি ফটোগ্রাফিতে আমাদের ক্যাপচার্ড হয়ে যাবে। তো এটা মাঝে মধ্যে আর্টিস্টিক, মাঝে মধ্যে আর্টিস্টিক না। বিগিনার লেভেলে আমরা জানছি যে হচ্ছে কিভাবে একটা ছবি শার্প এবং ক্রিস্প আর কি প্রডিউস করা যায়। আজকে আমরা জানবো এই যে আমরা লো শাটারে ছবি তুলতেছি, এই লো শাটারে বা লং এক্সপোজারে আমরা আরো কিভাবে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ছবি তুলতে পারি, বা কিছু বোরিং কিছু ফ্রেমকেও আমরা ইন্টারেস্টিং বানাতে পারি। আচ্ছা, এটা লাগছে না। এবার দেখেন, এইখানেই হচ্ছে মেইন টপিকটা ছিল। যেমন হচ্ছে 1/1000-এ যখন আমি একটা ফাউন্টেনের ছবি তুলতেছিলাম, তখন কি আমার প্রত্যেকটা পার্টিকেল শার্প এবং ক্রিস্প ভাবে ছবিটাতে উঠতেছিল। কিন্তু যখন আমি আরো শাটার স্পিড নামাই দিলাম, মানে এই ভ্যালুটাকে নামাই দিলাম 1000 থেকে 125, তারপরে হচ্ছে 25-এ করলাম, তত আমার হচ্ছে স্লো শাটারে ছবি তুলতেছি আমি। তার মানে হচ্ছে আমার ছবি তোলার যে সময়টা সেটা দেরিতে আসতেছে। তার মানে একটা পানির কণা এখান থেকে ট্রাভেল করে যে এইখান পর্যন্ত চলে আসলো, এই ট্রাভেল যে পিরিয়ডটা, এই ট্রাভেল যে আপনার সঞ্চারপথটা, সেটাও আর কি ক্যাপচার্ড হয়ে যাবে। তো এইখানে একটা স্মুথ একটা লাইন চলে আসবে। এই লাইনটা মাঝে মধ্যে আর্টিস্টিক্যালি আমরা আর কি একটা ছবিতে ডিপিক্ট করতে পারি। আচ্ছা, যেমন এইটা দেখেন, এই ছবিটা অবশ্যই ভালো, এটারও একটা আপিল আছে এবং আর্টিস্টিক ভ্যালু আছে, কিন্তু এটারও কিন্তু একটা আপিল আছে বা আর্টিস্টিক ভ্যালু আছে। এটাকে যদি আমি আরো স্লো শাটারের ছবিটা তুলতাম, তাহলে হয়তোবা এই কালার গুলো একদম ব্লেন্ড করে যেত, ওইটা হয়তোবা আরো সুন্দর দেখা যেতে পারতো। যেমন এটা দেখেন, এই ছবিটাতে একদম হচ্ছে রাস্তার যে ছবি, মানে সবকিছু আর কি, গাড়ি যানবাহন সবকিছু একদম শার্প আছে।
কিন্তু এখানে আমি হচ্ছে লং শাটারে তুলতেছি, সরি লং এক্সপোজারে তুলতেছি বা স্লো শাটারে তুলতেছি, তখন আমার কি হচ্ছে, এই যে লাইনগুলো গাড়িগুলো যেদিক দিয়ে গেছে সেই দিকটাতে আমার একটা লাইন চলে আসছে, এটাকে বলা হচ্ছে লাইট ট্রেইল। তো এটাও একটা আর্টিস্টিক্যালি ভ্যালু, যেমন হচ্ছে এইটা এখানে যে আর কি আপনার ফাউন্টেন, এটাও একটা ফাউন্টেন, ন্যাচারাল ফাউন্টেন। তো যে পড়তেছে সেই সঞ্চারপথটা আমি দেখতে পাচ্ছি এবং খুব স্মুথ একটা ভিউ আমাকে দিচ্ছে, এটা একটু সুদিং ভিউ দিচ্ছে। আশা করি আমার আমার কাছে তো ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। যেমন এইটা দেখেন, এইখানে হচ্ছে কোনো একটা লাইট বিম বা ফায়ার কোন একটা রোপ নিয়ে সে হচ্ছে জাস্ট এভাবে ঘোরাচ্ছিল এবং ওইখানকার সঞ্চারপথটা উঠে আসছে। এই সবগুলাই হচ্ছে আমার লং এক্সপোজারের এক একটা উদাহরণ। এখন আমরা হচ্ছে এইটা ব্যাপারেই পড়াশোনা করব। আশা করি আপনারা টপিকটা বুঝতে পারছেন। আপনারা যারা টপিকটা বুঝতে পারেননি তারা হচ্ছে একটু প্রশ্ন করতে পারেন। আচ্ছা, কি বুঝছেন একজনের বলেন দেখি। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো লং এক্সপোজার শেখার একটা মেইন মানে হচ্ছে ক্রাইটেরিয়াই হলো আমরা যত ভালো ছবি দেখবো বা লং এক্সপোজার দেখবো, তত আমরা হচ্ছে আইডিয়া পাবো এবং আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমি আগেও বলছি, এখনো বলছি, ফটোগ্রাফি সবসময় একটা প্র্যাকটিসের ব্যাপার, ফটোগ্রাফি কোনোটাই থিওরিটিক্যাল ব্যাপার না। আপনি যতটা নিজে হচ্ছে প্র্যাকটিস করবেন ততটা আপনার ভালো ছবি উঠবে। তো আমি হচ্ছে এখানে একটা কম্পাইলেশন টাইপের করছি আর কি, যে লং এক্সপোজারের মাধ্যমে কোন কোন ছবি তোলা যেতে পারে সেগুলো আগে দেখাই। তো আচ্ছা, প্রথমে আমি একটু দেখাই যে এখানে আমি একটা অ্যালবাম রাখছি, সেটা হচ্ছে ডান্স অফ লাইটস, তাই না? যে লং এক্সপোজারে যখন আমি ছবি তুলতেছি, যেমন একটা সিম্পলি এই ছবিটাকে একটু দেখাই। দেখেন, এই যে একটা আমার হচ্ছে অটো ছিল, তো সেই অটোটা দাঁড়ায় ছিল এবং তার আশেপাশে যে ইয়াগুলো ছিল, মানে আহ মানে হয়তোবা ট্রাক যাচ্ছে, হয়তোবা বাস যাচ্ছে, সেই বাসের যে লাইট গুলো ছিল সেই লাইট গুলো একটা সঞ্চার পথ ক্রিয়েট করছে, এটা একটা আর্টিস্টিক ভিউ তৈরি করছে। ইভেন দেখেন, এই যে আমার অটোটা ছিল সেই অটোটাও হালকা মুভ করছে, তো তার মুভমেন্টটা উঠে গেছে। আর হচ্ছে দেখেন, এই যে এই লোকটা দাঁড়াই আছে, তো হচ্ছে এখান দিয়ে কোনো একটা বাস বা ট্রাক মুভ করছে, সেটার সঞ্চারপথ উঠছে এবং ইনিও একটু মুভ করছেন, এই জন্য হচ্ছে উনি একটু ব্লার হয়ে গেছে। তো আপনারা এখানে একটা প্রথম হচ্ছে সমস্যা দেখতে পাইলেন, যে আমি যে সাবজেক্টটাকে মানে ফ্রেমিং করে ছবিটা তুলবো, সেই সাবজেক্টটা যদি মুভ করে তাহলে কিন্তু আমার ওই সাবজেক্টটা ব্লার উঠবে। তাহলে এটা একটা সমস্যা। তো এই জন্য বলা হয় যে লং এক্সপোজার ছবি হিউম্যান সাবজেক্ট নিয়ে অনেক বেশি ডিফিকাল্ট আর কি তোলাটা। আচ্ছা, যেমন এটা দেখেন, এগুলো হচ্ছে আহ এগুলো করার একটা উপায় আছে। বাই দা ওয়ে, এই ছবিগুলো যেগুলো আমি দেখাবো সবগুলোই হচ্ছে আমার ফোনে তোলা, কোনোটাই আমার ডিএসএলআর এ তোলা না। মানে থাকতে পারে এক দুইটা ছবি, বাট ম্যাক্সিমাম আমার ফোনে তোলা। আর এগুলো তোলা হচ্ছে আমার ট্রেনে যাওয়ার সময়। আমি যখন হচ্ছে, আপনারা যদি যারা উত্তরবঙ্গের আছেন তারা হয়তো বা রিলেট করতে পারবেন, যে আমরা যখন বঙ্গবন্ধু সেতুর একদম কাছাকাছি যাই, তখন হচ্ছে সড়ক এবং রেল এটা খুব পাশাপাশি চলে আর কি। তো তখন হচ্ছে ট্রেনে থেকে আমি লং এক্সপোজারে যা ছবি তুলতে পারছি অ্যাকচুয়ালি তাই তুলছি। আচ্ছা, একটু আহ আহ, বললে বুঝবেন যে এইটা কিন্তু হচ্ছে জাস্ট আমি লং এক্সপোজারে এভাবে ধরে জাস্ট এভাবে স্টেডি ওয়েতে ছিলাম, জাস্ট ট্রেনটা মুভ করছে, তার হচ্ছে সঞ্চারপথ গুলো উঠছে। একটা মেইন কথা হচ্ছে আপনার রিলেটিভ মোশন থাকতে হবে যদি আপনি ওই লাইটের আর কি লাইটকে নিয়ে হচ্ছে খেলা করতে চান। তাহলে এই মুভমেন্টটা আমাকে কে দিচ্ছে? আমাকে দিচ্ছে ট্রেন, এবং হচ্ছে আমার যে বাস যাচ্ছে তাদের যে রিলেটিভ যে ভেলোসিটি সেটা আমাকে দিচ্ছে আর কি। এখন এইরকম ছবি আমি কিভাবে প্রডিউস করে ফেললাম? এটাতে হচ্ছে আমি ভলেন্টিয়ারি আমি হচ্ছে এভাবে মুভ করছি আমার যে হচ্ছে ক্যামেরা বা আমার ফোনটাকে।
তো আমি যেইভাবে মুভ করছি সেই মুভমেন্টটা উঠছে। যেমন এইখানে আমি মুভ করছি এইভাবে, এই জন্য হচ্ছে একটা স্পাইরাল ওয়েতে আমার মুভমেন্টটা চলে আসছে। যেমন এইটা, এই ক্ষেত্রে আমি প্রথমে একটা স্পাইক দিছি, তারপর হচ্ছে এভাবে ওপরে নিয়ে গেছি। যেমন এটাও হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে ক্রিয়েটিভ হন আর কি, যেভাবে ইচ্ছা সেভাবে তুলতে পারেন। আই থিংক রেজাল্ট গুলো ভালো আসবে, সবগুলো হয়তো বা প্রফেশনাল আসবে না, কিন্তু ভালো আসবে। আচ্ছা, আই থিংক আমি শুরু থেকে যদি দেখাই দিই তাহলে ভালো লাগবে আপনাদের। যেমন দেখেন এই ছবিটা একটু সাররিয়ালিস্টিক ভাইব দিচ্ছে, কারণ কি এখানে যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এইটার যে লেখাটা সেটা উঠে আসছে, কারণ ট্রেনটা অতটা দ্রুত যাচ্ছিল না। আর হচ্ছে এই যে পূর্ব থানা, এটাকে আমি ফোকাস করার চেষ্টা করছিলাম। তো এই জন্য পূর্ব থানাটা প্রথমে এখানে ছিল, তারপরে আমি তাকে এইভাবে আনছি ক্যামেরাটাকে, এই জন্য হচ্ছে ওইটা রিপিটেডলি আমার হচ্ছে উঠে গেছে। আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট ছবি বলে আমি মনে করি। আর এগুলো হচ্ছে জাস্ট স্ট্রেট লাইন। আচ্ছা, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি কিভাবে ছবি তুলবেন, সেটাও আমি দেখাবো। এইখান থেকে ক্যামেরাতে উঠছে আর কি, সেগুলো আমরা একটু পরে দেখাবো। আপনারা কি বুঝতে পারছেন যে আসলে হচ্ছে, বা আপনাদের অপিনিয়ন কি, এই জনরাটা আপনাদের ভালো লাগে কিনা? আপনাদের ব্যাপারে শুনি একটু। এই ক্লাসে যত এঙ্গেজ হবেন, যত কথা বলবেন বা যত ডাউট ক্লিয়ার করবেন, আই থিঙ্ক তত আপনার জন্য ইফেক্টিভ হবে। ওকে, আমার মনে হয় না কেউ আগ্রহী কথা বলার জন্য। তাহলে আমরা হচ্ছে ওই যা দেখছিলাম তাতে আমরা ফেরত যাই। আচ্ছা, আমার ডিসপ্লে তো দেখা যাচ্ছে নাকি, নাকি এটাও দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ছবিগুলো দেখতে পাচ্ছেন তাই তো? জি। আপনার অ্যাকচুয়ালি কি দেখতেছেন? একটা ছবি দেখতেছেন না, যে লাইট ট্রেইলের? এগুলো কি স্যামসাং দিয়ে তোলা বাই চান্স? না, স্যামসাং দিয়ে তোলা না, এটা হচ্ছে আমার নর্মাল ফোন, রিয়েলমির একটা জাস্ট মিড রেঞ্জের ফোন দিয়ে তোলা। আইফোনে তো মনে হয় প্রমোট নাই। ইয়াস, আইফোনে প্রমোট নাই, এটা নিয়ে হচ্ছে সবচেয়ে একটা, বলা যেতে পারে এটা একটা ডাউন সাইড, যদি আপনি ফটোগ্রাফির জন্য আইফোন ইউজ করতে চান। 15 আপনাদের, প্রো কি প্রমোট দেওয়া হয় না? 15 প্রো যেটা। ইয়াস ইয়াস, আমি 15 প্রোতেও দেখ, মানে আমাদের ফ্রেন্ড যারা ছিল যারা ইউজ করে তাদের দেখছি যে 14 15 কোনোটাতেই নাই। আচ্ছা, সোনি কিরকম হবে? স্যামসাং বেটার নাকি সোনি বেটার বর্তমানে? আপনাদের কোনো আচ্ছা, সনির যে ক্যামেরা, আপনাকে জাস্ট হচ্ছে, আপনি তো ফোন কিনতেছেন রাইট, আপনি তো জাস্ট ক্যামেরা কিনতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনার ফোনের বাকি অ্যাসপেক্ট গুলো দেখতে হবে, দাম দেখতে হবে। তো সেই হিসাবে আর কি সনি বেটার না, কারণ হচ্ছে ওরা একটু, যেহেতু সোনি হচ্ছে আবার ডিএসএলআর আগে থেকে বানাইতেছে and হচ্ছে একটা টপ লেভেলে, তো হচ্ছে ক্যামেরাতে এখন যদি মোবাইলে যদি হাই লেভেলের ক্যামেরা চাই তাহলে হচ্ছে সোনি একটু বেশি দেওয়ার কথা না স্যামসাং এর তুলনায়? আহ, হ্যাঁ, বেশি দেয়। ইভেন হচ্ছে সনি আরো কিছু ইকোসিস্টেম প্রোভাইড করে, যেমন সনির ক্যামেরার সাথে তার যে ফোনটা সেটা আর কি খুব তাড়াতাড়ি মানে হচ্ছে কানেক্ট করতে পারবেন, ইভেন হচ্ছে আপনি লাইভ ভিউ করতে পারবেন। তো এগুলো করতে পারবেন। ইভেন আপনার যদি একটা সনি ইকোসিস্টেম পছন্দ হয়, আপনার জন্য সনি যে ফোনগুলো সেগুলো আর কি ভালো হবে। আই থিঙ্ক ওইটার নাম এক্সপেরিয়া। তো সনি এক্সপেরিয়ার একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে দাম প্রচন্ড বেশি, ও যা অফার করে সেই হিসাবে অনেক বেশি দাম। যেমন হচ্ছে ওর প্রসেসর অতটা ভালো না, যেমন আমরা জানি স্ন্যাপড্রাগন 8 Gen 3। তো এগুলো সনি প্রোভাইড করে না। সনি হচ্ছে মোড অফ লাইক একটু কঠিন ইউআই দিয়ে চলে, এটা একটু ড্রব্যাক। আর আপনার যে মানে খুব বেশি ম্যাগনিফিসেন্ট রেজাল্ট এরকম কিন্তু না আর কি। আমার মনে হয় যে ক্যামেরা হিসাবে আপনার সবচেয়ে বেস্ট আর কি স্যামসাং S24 Ultra। আর তবে আমি স্যামসাং S24 Ultra নিয়ে খুব বেশি ইমপ্রেসড না, করছে আর কি S24 Ultra-তে, জাস্ট ফর ক্যামেরা। তো এখন হচ্ছে ওই ওই দিনটা আমিও গেছিলাম তার সাথে। এখন তারপরে হচ্ছে আমরা ওই দিনটা মানে আসার সময় আর কি পুরো সময়টা আমি ইউজ করে দেখলাম ওর ক্যামেরাটা। ইটস ইমপ্রেসিভ, কিন্তু এটাকে বলা যাবে না একেবারে প্রফেশনাল লেভেলে বা এইটার জন্য এটা কিনতে হবে এরকম বলা যাবে না। কারণ আপনার কাছে যদি এনাফ স্কিল থাকে বা হচ্ছে আপনি যদি প্রো মোডটাকে খুব ভালোভাবে বুঝেন বা অ্যাপারচার আইএসও এই সবগুলো বুঝেন,
তাহলে আপনাকে স্যামসাং একটু বেশি কোয়ালিটিটা হায়ার দিতে পারে, বাট মোটামুটি সেম রেজাল্ট দিবে। হয়তোবা স্যামসাং একটু ফোকাসটা ভালো করবে, আমার রিয়েলমি হয়তোবা অতটা ভালো করতে পারবে না, ফোকাস হান্টিং হয়তোবা করবে না। তো এগুলোই ডিফারেন্স। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে আপনার গ্যাজেট কোনো কিছু ম্যাটার করে না, আই থিঙ্ক। ইভেন আপনি খুব বড় বড় ফটোগ্রাফারদের দেখবেন আর কি, যে খুব ফেমাস ফটোগ্রাফি দেখবেন আর কি, সেগুলো হচ্ছে খুব ওয়েল প্ল্যান্ড করে না, সেই সময়কার বেস্ট ক্যামেরা দিয়েও সেগুলো তোলা না, কিন্তু ওইটার কম্পোজিশন, ওইটার টাইমিং, ইভেন হচ্ছে ওইটার যে কন্টেন্ট, সেগুলো খুব কোয়ালিটিফুল ছিল। হুম। তো আমি এবং আমার প্রথম কোর্স এবং সেকেন্ড কোর্স সবগুলোতেই হচ্ছে আমার ফিলোসফি থাকবে যে আপনার কন্টেন্টটা যেন উন্নত হয়। কারণ আপনার Cool. গ্যাজেট তো আপনার আপনার যত হচ্ছে বয়স বাড়বে আপনার তত টাকা বাড়বে, ইভেনচুয়ালি আপনি তত ভালো গ্যাজেটে শিফট করবেন। বাট আপনার যে ওই যে ফিলোসফিটা অ্যাকচুয়ালি এমন ভাবে একটা ছবি আপিলিং করা যায়, অ্যাট্রাকটিভ করা যায়, ওইটাটা একটু বেশি দরকার আর কি, আমার মত হয়। হুম, খুবই। ওকে, ফাইন। আর কারো প্রশ্ন? আচ্ছা, আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা ওই ছবি দেখা দেখিতে চলে যেতে পারি। তো এগুলো হচ্ছে আমরা কিভাবে তুলবো, এইটা হচ্ছে একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তো যেহেতু আমরা, দাঁড়ান একটু। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে যে আহ, মানে দেখতেছি আর কি, ছবি দেখে শিখতেছি, তাহলে হচ্ছে আমরা এখানে ইয়াতে ক্লিক করতে পারি, আমরা দেখি আমরা এটা কিভাবে তুলেছিলাম। যে রিয়েলমি জিটি মাস্টার এডিশন, এটা আমার ক্যামেরার হচ্ছে আহ, মানে এত মিলিমিটার ক্যামেরা, অ্যাকচুয়ালি আমার যে লেন্সটা সেটা মানে 4.73 মিলিমিটার। আর এইখানে আমি 3.3/5, আচ্ছা এটাকে সেকেন্ডে প্রকাশ করলে মানে ভালোই হতো। তারা, আচ্ছা 0.6, তার মানে 0.6 সেকেন্ড সময়ে আমি যে মোশনটা ক্রিয়েট করছি সেই মোশনটা এখানে উঠছে। তাহলে হচ্ছে আপনারা দেখেন, এটা আসলে বুয়েটের একটা ছবি ছিল, বুয়েট ক্যাফেটেরিয়াতে, এই অংশটা দেখলে বুঝবেন এটা ক্যাফেটেরিয়া। আর এখানে হচ্ছে কিছু লাইট গুলো ঝুলানো ছিল। তো এখন আমি যা করছি সেটা হচ্ছে এইখান থেকে আমি একটা যাত্রাটা শুরু করছি, মুভমেন্টটা হচ্ছে এরকম ভাবে। এখন 0.6 সেকেন্ড পর্যন্ত আমি যেরকম মুভমেন্ট দিছি সেই মুভমেন্টটা এখানে উঠে আসছে। আর এটার জন্য আমি কি করছি, আমি অ্যাপারচারটা ওয়াইড ওপেন রাখছি, তাই না? যে কারণ হচ্ছে অ্যাপারচার যত আমার ওয়াইড ওপেন হবে তত আমি অন্ধকারের ছবি ভালো তুলতে পারবো। আর হচ্ছে আমি আইএসওটাকে কম রাখার চেষ্টা করছি, একেবারে বুস্ট করিনি, আমি 3200 তারপরে 6400 এরকম করিনি, কারণ ওইখানে অনেক বেশি নয়েজ চলে আসতো। যেমন আপনারা একটু লক্ষ্য করেন, এই ছবিটাতে অত বেশি নয়েজ আমি অন্তত লক্ষ্য করতেছি না। তো এখানে আর কি কোয়ালিটিটা ম্যাটার করে। যেমন এটা, এটা হচ্ছে, এটাও 0.6-এ তোলা, এটাও ফোনে তোলা, এখানেও সঞ্চার পথগুলো উঠে আসছে, এটাও ফোনে তোলা। আচ্ছা, আমি তো ভাবছিলাম এগুলো ক্যামেরায় তোলা, আচ্ছা আমি ভুলছিলাম আর কি। তো এখানেও সঞ্চার পথ, এটা হচ্ছে ওপর থেকে, মানে ওপরের ভিউটা আনা আর কি, নিচে এভাবে হচ্ছে ক্যামেরাটাকে রোটেট করা হয়েছে। তো আপনারা যদি খুব ভালোভাবে সার্কেল তৈরি করতে পারতেন তাহলে এটা আরো ভালো হতো। বাট এখানে আমার একটা উদ্দেশ্য ছিল যে এটা একটা গোল্ডেন রেশিও আর কি একটা উৎপন্ন করা। তো এখানে হচ্ছে একটা সার্কেল তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে, বাট সার্কেল হয় নাই। এটা হচ্ছে 1.3 সেকেন্ড। তো আপনারা এটা করতে পারেন যে আপনারা হচ্ছে যে শাটার স্পিডটা, সেই টাইমটা হচ্ছে বেশি রাখতে পারেন, মানে 2 সেকেন্ড ধরে ছবিটা তুলতে পারেন। তো এখানে আপনি একটু বেশি সময় পেয়ে যাবেন যে হচ্ছে ক্যামেরাটাকে ঘোরানোর জন্য। আর ওইটার অনুপাতে যত আইএসও দরকার হয় সেই অনুপাতে আপনি আইএসওটা দিবেন আর কি। এগুলো, আচ্ছা এইটা কি, এটা হচ্ছে 1.3, এটাও ফোনে তোলা, সবগুলোই ফোনে তোলা। আচ্ছা, এইখানেও হচ্ছে একটা মুভমেন্ট আছে, মানে আমি বলতেছি না আপনাকে মুভমেন্টটা কপি করতে, আমি জাস্ট বলতেছি যে আপনি জাস্ট ফিলোসফিটা কপি করেন আর কি, যে আপনি যা বানাতে চান তা যেন আপনি বানাতে পারেন, সেই টেকনিক্যাল টার্মস গুলো আর কি শেখেন। আচ্ছা, আপনাদের এইখানে কারো প্রশ্ন আছে যে কিভাবে মুভমেন্ট করলে ভালো হয় বা এনিথিং?
আচ্ছা, অর্ণব চৌধুরী, আপনি বলছেন যে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না, এখন কি দেখা যাচ্ছে হ্যাঁ, ওইটা আপনার? আমার জাস্ট নেটওয়ার্কে, তখন নেটওয়ার্ক প্রবলেম ছিল, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ওই লং এক্সপোজারের যে লাইট নিয়ে ব্যাপার স্যাপার গুলো সেগুলো আমরা শেষ করলাম। এই ব্যাপারে যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, লং এক্সপোজারে অনেক সময় আছে কালার ব্যালেন্সটা করা একটু সমস্যা হয়ে যায়, ওইটা কিভাবে ম্যানেজ করব? লং এক্সপোজারের সাথে তো কোনো কালার ব্যালেন্সের সম্পর্ক নাই, ওইটা হচ্ছে প্রোমোডের কথা বলতে পারেন। লং এক্সপোজার মানে হচ্ছে বেশি সময় ধরে এক্সপোজ করা, আর কালার ব্যালেন্স হচ্ছে প্রোমোডের একটা ব্যাপার। যদিও আপনি প্রশ্ন করছেন, উত্তর দিই। কালার ব্যালেন্স যেমন, চলেন আমরা একটু দেখি। যেমন এই ছবিতে আমি দেখছি যে এখানে অ্যাকসেন্ট কালার হচ্ছে নীল। ইভেন এই ছবিটা কিন্তু একেবারে রাতে তোলা না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ পুরোপুরি কালো হয়ে যায়নি। তার মানে হচ্ছে সন্ধ্যার দিকে তোলা, এবং অ্যাকসেন্ট কালার যেহেতু নীল আছে, তো আমি চেষ্টা করব যে আমার হোয়াইট ব্যালেন্সটা নীলের দিকে রাখতে। এখন আমি নীল কিভাবে রাখবো? যখন আমার কেলভিনের যে ব্যাপার স্যাপার গুলো সবগুলো আমি নামাই দিব, যেমন হচ্ছে 5000-এর নিচে নামাবো, 4300, 4400, 4500 এরকম তুলবো। কিন্তু আপনি যদি দেখতেন যে এখানকার বেশি লাইট গুলো হচ্ছে আমার সবুজ বা আর কি ইয়েলোর দিকে, তখন আপনারা চেষ্টা করতেন যে অ্যাকসেন্ট কালারটাকে ইয়েলো রাখতে এবং আপনার হোয়াইট ব্যালেন্সটাকে আপনার বুস্ট করে 6000 এদিকে রেখে দিতে আর কি। এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল প্রেফারেন্সের উপরে। আর আপনি যদি একেবারে হোয়াইট ব্যালেন্সের দিকে নজর না দেন, যেটা আপনি একদম মিডল পয়েন্টে হোয়াইট ব্যালেন্স রাখলেন, পরবর্তীতে তো আপনার লাইট রুম কালার গ্রেডিং এর একটা অপশন আছে, তো সেটাও আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে কি? হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝতে পারছি। মানে আমি আচ্ছা, এটা ট্রাই করছিলাম, ঠিক আছে, ট্রাই করার পর পুরা আহ, ছবিটা সাদা হয়ে গেছিল, এই জন্য অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিলাম যে কালার ব্যালেন্সের জন্য। আচ্ছা আচ্ছা, ওইটা কালার ব্যালেন্স না, ওইটা হচ্ছে আইএসও ব্যালেন্স। হ্যাঁ। দেখেন, যেমন এই ছবিটা এখনো এডিট ওইভাবে ভালো মতো করা হয়নি অ্যাকচুয়ালি, বা এডিটে একটু সমস্যা ছিল। যেমন দেখেন, এইখানে একটু যদি আমি কালো এরিয়া পেতাম তাহলে আমার লাইনটা আরো ভালো মতো ভিজিবল হতো আই থিঙ্ক আর কি। একটু এক্সপোজার কমালে ভালো হতো। হ্যাঁ। তাহলে হ্যাঁ। দেখেন, আমরা আইএসও কত রাখছি? 400 রাখছি, বাট আইএসও যদি আমরা এখানে 250 বা 200 রাখতাম তাহলে আই থিঙ্ক এই ছবিটার জন্য পারফেক্ট একটা ইয়া হতো। কিন্তু আমি তো যেহেতু ট্রেনে ছিলাম আর কনস্ট্যান্টলি আর কি জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, তো তখন হচ্ছে এই সবগুলো একটু মেনটেন করা একটু ডিফিকাল্ট, তো এই জন্য এরকম উঠে গেছে। বাট এখানে আইএসওটাকে কমাতে হতো, কারণ আমি আর একটু ডার্কার ছবি চাই। আমি আপনাদের আবার বেসিকটা ক্লিয়ার করে ফেলি। আমি অ্যাপারচারের ভ্যালু যত কমাবো তত আমার ছবি ব্রাইটার হবে। যেমন 1.8 ব্রাইটার, বাট 22, 16 ডার্কার। আইএসও যত কমাবো তত ছবি ডার্কার হবে, যত বাড়াবো তত ছবি ব্রাইটার হবে। আর আমার শাটার স্পিড যতটা আমি লং করব, তত বেশিক্ষণ ধরে আমার ছবিটা উঠবে। তার মানে ততক্ষণ পর্যন্ত আমার লাইট সেন্সর পেতে থাকবে, তার মানে সে ব্রাইটার ইমেজ প্রডিউস করবে। আই থিঙ্ক বেসিকটা হচ্ছে মানে খাতা কলম বা স্লাইড ছাড়া বোঝানোটা অনেক ডিফিকাল্ট। আমার আগের স্লাইডে ওগুলো লেখা ছিল, আপনারা একটু চাইলে দেখে আসতে পারেন। আমি হয়তোবা স্লাইডটাও আবার দিয়ে দিব আর কি বিগিনার ফেসে, তখন হয়তোবা আপনারা বুঝতে পারবেন আরো ভালো মতো। আচ্ছা, আরো প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করতে পারেন। ওকে, তাহলে আমরা হচ্ছে সেকেন্ড টপিকে চলে যাই। আমরা এবার লাইট নিয়ে অনেক ভালো মতো খেলাধুলা করে ফেলছি। এখানে হচ্ছে একটু লাইট নিয়ে সঞ্চারপথ নিয়ে আছে আর কি। যেমন আপনি এখানে দেখেন, এখানে কিন্তু আমার হচ্ছে কেলভিন স্কেলে অনেক বেশি বাড়ানো আছে আর কি, কারণ আমার অ্যাকসেন্ট কালারটা হচ্ছে গোল্ডেন। তো ইভেন আমি ক্যামেরাতে একটু হচ্ছে হলুদের যে হিউ, সেই হিউটা হচ্ছে গোল্ডেনিশ রাখার চেষ্টা করছি, যেন আমার ছবিটা একদম পুরা প্রসেসড হয়ে আসে আর কি। আর এগুলো হচ্ছে ক্যামেরাতে তোলা, তো এই জন্য আমি একটু রেজুলেশন খুব ভালো পাচ্ছি। এছাড়া আর কিছু না। আমি কিন্তু ক্রিয়েট করতে পারতেছি সেম, কিন্তু রেজুলেশনটাতে তফাৎ। এইখানে হচ্ছে S24 আর হচ্ছে আমার রিয়েলমি জিটি মাস্টারের আর কি একটা তফাৎ। আমি হয়তোবা কোয়ালিটিতে একটু ডিগ্রেড পাবো, কিন্তু S24 এর যেটা তৈরি করা সম্ভব সেটা অ্যাকচুয়ালি এখানেও তৈরি করা সম্ভব। আচ্ছা, এবার দেখেন, আমরা হচ্ছে লাইট নিয়ে গেলাম, সবগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ছবি, কিন্তু আমরা কিছু মিনিংফুল ছবি তৈরি করতে চাই।
যেমন হচ্ছে আমরা সবগুলোই অ্যাবস্ট্রাক্ট বানাতে চাই না, জাস্ট লাইট 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 এরকম করতে চাই না। তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা বাজির ছবি, বাজিটা ফুটতেছে আর কি। তো জাস্ট এক্স্যাক্টলি ওই মোমেন্টের ছবি। আর এই ছবিটা তোলা হয়েছে আপনার হচ্ছে 1 সেকেন্ড ধরে। তার মানে বাজি শুরু হওয়ার 1 সেকেন্ড, মানে বাজি জাস্ট ফোটার 1 সেকেন্ড পর যে মোমেন্ট গুলা বা যে রে গুলো বেরোয় সেখানে হচ্ছে এটা ফুটে আসছে এবং খুব ক্রিস্টালি ফুটে আসছে। আর এই সময়টা এই বা এটার কথা আমি বলতে পারি এটা আওলাতে। তো আসানুল্লাহ হলে আমি জাস্ট এটা হ্যান্ড হেল্ড ভাবে তুলছিলাম। তাহলে আপনাদের একটা জিনিস প্র্যাকটিস করতে হবে, বা আপনারা ক্লাস শেষে একটা জিনিস প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে আপনার জন্য হাত না কাঁপে। যেমন আমার একটা ফ্রেন্ডের আছে, ওর হাত যদি এরকম করতে দেওয়া হয় ও এরকম এরকম করে কাঁপতে থাকে। তো এদের এটা যাদের আর কি প্রবণতা আছে তাদের একটু ডিফিকাল্টিস ফেস করতে হয় আর কি ফটোগ্রাফিতে। কারণ হচ্ছে আপনি যখন একটা ক্যামেরা ধরবেন সেটা যদি স্টেডি না হয়, ধরেন তার গ্রিপটা বা আপনার হাতেই যদি ডোপামিন লেভেলের কারণে যদি এভাবে নড়তে থাকে, তাহলে আপনার জাস্ট ক্যামেরাটা শেক করবে। তার মানে আপনাকে হাই শাটারে ছবি তুলতে হবে। তখন তার মানে হচ্ছে আপনি লং এক্সপোজার বা স্লো শাটারে আপনার ছবিটা শেকই আসবে বা ব্লারি আসবে। তো এটা প্র্যাকটিস করাটা খুবই বেশি জরুরি, যেন আপনার হচ্ছে হ্যান্ড হেল্ড ছবিগুলো শার্প হয়। তো এটার জন্য আপনারা করতে পারেন যে একটা হচ্ছে ডিএসএলআর নিতে পারেন, 50 mm ক্যামেরা লাগাবেন, তারপরে হচ্ছে আপনি শাটার স্পিড কে নামাবেন। আমরা তো জানি যে শাটার স্পিড হচ্ছে যত মিলিমিটার আমার লেন্স তত মিলিমিটার মিনিমাম থাকতে হয়, না হলে মোশন ব্লার চলে আসে। যেমন 50 mm জন্য আমার 1/50 রাখতে হয়। এগুলো যেহেতু ক্রপ সেন্সর ক্যামেরা, তো এখানে ক্রপিং ফ্যাক্টরটা আমাকে গুণ করে দিতে হবে। এগুলো বিগিনার ফেজে আলোচনা করা হয়ে গেছে। তো জাস্ট ধরে রাখেন আর কি যে ক্রপ সেন্সর ক্যামেরা এবং 50 mm যে আমার লেন্স, সেটার জন্য আমার মিনিমাম শাটার স্পিড হওয়া লাগে 1/100, না হলে মোশন ব্লার আসবে। এখন মোশন ব্লারকে অ্যাভয়েড করার হচ্ছে উপায় কি, আমার একটা ট্রাইপড লাগানো। বাট সবসময় তো ট্রাইপড ক্যারি করা তো সম্ভব হয় না, তাই না? তখন আপনারা শাটার স্পিডটাকে নামাই দিবেন এবং আপনারা হাতটাকে যত সম্ভব স্টেডি রেখে আপনি ছবিটা তোলার চেষ্টা করবেন। এবং যত মিনিমাম পর্যন্ত আপনি শার্প ছবি প্রডিউস করতে পারবেন, আপনি বলতে পারেন আর কি এটা আপনার নাম্বার। যেমন আমি পার্সোনালি 50 mm 1/10-এও হচ্ছে আর কি শার্প ছবি পাইছিলাম আর কি। একবার আমি টেস্ট করে দেখছিলাম। তো আমি আমার ফ্রেন্ডদেরকেও দিছিলাম। যাদের হাত কাঁপে তারা হচ্ছে 1/30-এর পর থেকে ব্লার ছবি প্রডিউস করতেছে। তো এটা আপনারা একটু চেষ্টা করবেন, আর প্র্যাকটিসের মাধ্যমে যে কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব। তো আই থিঙ্ক আপনারা পারবেন। যেমন এটা ওই ছবিটারই মনে হয় হচ্ছে তারপরের ছবিটা আর কি, যে এটা এভাবে মানে এটা মনে হয় একটা ওই যে ফুলঝুরি টাইপের একটা কোনো কিছু ছিল। তো সেটা হচ্ছে এভাবে আলোগুলা রেস গুলা আসতেছিল আর কি। আমি আমি দেখেন আমি হচ্ছে যেভাবে মাউন্ট করছিলাম ছবিটা, সেইটা আমি পুরোটা ক্যাপচার করতে পারি নাই। তো আপনাদের হচ্ছে এই নলেজটাও থাকা লাগবে আর কি, যে কোন বাজি কি কতদূর পর্যন্ত ওঠে। তো সেই মোতাবেক আপনারা ফ্রেমিংটা করবেন। যেমন এই ছবিটা রাখার উদ্দেশ্য হচ্ছে, আপনারা মনে হয় যে প্রিভিয়াসলি কোশ্চেন করছেন যে ছবিটা মনে হয় জ্বলে যায়, তো আইএসও ব্যালেন্স করতে পারেন না। এইখানে হচ্ছে আইএসও ব্যালেন্স করা হয়নি, তো এই জন্য একেবারে সাদা উঠে গেছে। আর এইখানে দেখেন আইএসও ব্যালেন্স করা হয়েছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা শার্প উঠছে এবং তার নিজস্ব কালার হিসেবে উঠছে। আর এখানে প্রত্যেকটা যেই হাইলাইট গুলো পোর্শন গুলো আছে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। আচ্ছা এগুলো হচ্ছে, আচ্ছা এই ছবিটা আমার একটু ফেভারিট ছবি। আর এটা মেকা ফেস্টে হচ্ছে প্রাইজও পেয়ে গেছিল, এটা আমি সাবমিট করছিলাম। তো এই ছবিটার পেছনে গল্প আছে যে একজন বাজি ফেলতেছিল, আর হচ্ছে জাস্ট ভাই আপু দাঁড়াই ছিলেন আর কি। তো বাজিটা জাস্ট হঠাৎ করে তাদের সামনে এসেই আর কি পড়ে গেছে আনফরচুনেটলি, এবং বাজিটা ফোটে এবং আপু ভয় পেয়ে যান। ভাইয়া এখনো বাজিটাকে দেখতেছে, জাস্ট ওই মোমেন্টে বাজিটাও ফুটতেছে। তারপরে কিন্তু তারা এই যে এখানে একটু দেখেন তারা যে সরে গেছে এটাও বোঝা যাচ্ছে, তারা সরে গেছে আর কি। তো এই ছবিটা উঠছে হচ্ছে কত সেকেন্ড ধরে, 1 সেকেন্ড ধরে। তার মানে বাজিটা ফুটতেছে, তারা ভয় পাইছে, তারা সরে আসছে। এই যে 1 সেকেন্ডের যে গল্প, অনেকগুলো ফ্রেম আমি একটা ছবিতে তুলে ধরতে পারতেছি। এগুলো কিন্তু কোনোটাই ম্যানিপুলেটেড করা না। ইভেন হচ্ছে কালার গ্রেডিংও কিন্তু ক্যামেরা থেকেই উঠে আসছে, মানে আমি পরবর্তীতে কালার গ্রেডিং করি নাই। কারণ হচ্ছে আমি এর আগের কোর্সে বলছিলাম আর কি যে কিভাবে কম্পেনসেট করা যায় যে প্রত্যেকটা কালারের হিউ। তো আমার মনে হয় এটা একটা অনবদ্য জিনিস এবং আমি পার্সোনালি পছন্দ করি আর কি, যে এই লং এক্সপোজার বিষয়টা। আপনারা মনে হয় কেউ কিছু বলতে চাচ্ছিলেন। আচ্ছা,
এটা হচ্ছে সেম টাইপের ছবি, হ্যান্ড হেল্ড হওয়ার কারণে একটু বেশি ব্লার আসছে, আর হচ্ছে ও বাজিটা জাস্ট ইয়া দিচ্ছিল। এটা এটা হ্যান্ড হেল্ড ছবি, কিন্তু আমি চাইলে এটাকে শার্প করতে পারতাম, কিন্তু আমি এটা ইচ্ছা করেই এই প্যাটার্নটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আমি আগেও বলছি যে আপনার লং এক্সপোজারের ক্ষেত্রে আপনার ক্যামেরা যেই দিকে মুভ করবে সেটাই হবে আপনার সঞ্চার পথ। তো এইভাবে আপনারা জাস্ট ইয়া করতে পারেন। তো এখানে আমার মেইন সাবজেক্ট ছিলেন ইনি, আর আমার যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা হচ্ছে এটা, এগুলো দেখাইছি। এটা হচ্ছে একটা লং এক্সপোজার ছবি। এখানে হচ্ছে এখানে ওই সেম কাহিনী হইছে, মেবি জুনিয়ররা একে অপরের দিকে বাজি ছোড়াছড়ি খেলতেছিল আর কি। তো ওনার কাছে মনে হয় কোনো একটা বাজি পড়ছে, উনি জাস্ট দৌড়ে পালাচ্ছেন, এই সময়টা উঠে আসছে। এটা এটা এই ছবিটা হচ্ছে এই ছবির আগের ছবি, মানে হচ্ছে ওনারা জাস্ট ভালো মতো পিসফুলি ছিলেন, তারপরে ওই ঘটনা ঘটছে আর কি। আচ্ছা, এগুলো জাস্ট একটা এক্সাম্পল আর কি, লং এক্সপোজারের মাধ্যমে আপনি কিরকম কিরকম ছবি তুলতে পারেন। এরপরে আমরা টপিকে যাবো হচ্ছে থান্ডার স্টর্ম। এই টপিকে কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া, আমরা একটা যে আইএসও মানে প্রথম দিকে যে আইএসও কন্ট্রোল ছবি দেখলাম, আর মানে এরপরে মানুষের ছবি দেখলাম। মানুষের ছবিগুলো খুব ব্রাইট লাগলো, আর আইএসও কন্ট্রোলটা মানে অন্যরকম লাগলো। তবে আমি চাচ্ছিলাম যে আইএসও কন্ট্রোল ফায়ারওয়ার্কস দেখতে যেরকম, ওইটার সাথে মানুষের ছবিটা কিভাবে একসাথে আনা যায়। আম, আচ্ছা, আমি আপনার কোশ্চেনটা বুঝছি এভাবে যে লাইটের ব্যাপারগুলোতে হচ্ছে আইএসও কন্ট্রোলটা মনে হয় একটু আলাদা বলতে চাচ্ছেন আপনি, আর হচ্ছে মানুষেরটার ক্ষেত্রে আলাদা, এটা বলতে মানে চাচ্ছেন? জি ভাই, মানে দুইটার আইএসও কন্ট্রোল আলাদা করা যায়, বা দুইটার মানে কন্ট্রাস্টটা ভিন্ন কিভাবে করা যেতে পারে। আচ্ছা, প্রথমত যে ওই স্টেটমেন্টটা একটু আমি চেঞ্জ করতে চাচ্ছি, যে আপনার মানুষের ক্ষেত্রে যে আইএসওটা আর এটার ক্ষেত্রে যে আইএসওটা, এই আইএসও কম্পেনসেশনটা পুরোপুরি সেম। আমার আইএসও কম্পেনসেশন হচ্ছে মেইনলি আমি ছবিটা কিরকম চাই। আচ্ছা, আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন, এই ফ্রেমে দেখতে পাচ্ছেন, দেখেন আমার এই পাশটা একটু বেশি ব্রাইট, তাই না? আর এই পাশটা একটু ডার্ক। তার মানে হচ্ছে লাইটটা আসলে এই দিকে লাইটটা ছুটতেছে। তার মানে আইএসও কম্পেনসেশন যদি আমি করতে চাই, যদি আমি এইটার ডিটেলসটা চাই, তাহলে আমার আইএসওটাকে ড্রপ করতে হবে, মানে নামাই দিতে হবে। তাহলে এই পাশটা ডার্কার হয়ে যাবে, বাট এই পাশটা তো আরো বেশি ডার্কার হয়ে যাবে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন কি, যে হচ্ছে আমাকে একটা এভারেজ আইএসও নিতে হবে বা ইভ্যালুয়েটিভ আইএসও নিতে হবে, যেখানে আমার সাবজেক্টটাও হচ্ছে ওয়েল লাইটেড থাকে এবং আমার ব্যাকগ্রাউন্ডটাও যেন না জ্বলে যায়। আমি একটু এক্সাম্পল দেখে মানে ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে এইটা কি করা যায় যে ব্যাকগ্রাউন্ডটাও জ্বলে যাবে না, আবার যে আমি ফোকাস রাখতে যাচ্ছি ওই জায়গাটাও ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে এইচডিআর এর ব্যাপার আর কি। তো এইচডিআর ব্যাপারে মনে হয় বিগিনার লেভেলে হালকা বলছিলাম, আবার কালকেও মনে হয় একটু প্রশ্ন উঠছিল। এইচডিআর মানে হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ, মানে হ্যাসেলব্লাড ক্যামেরাগুলোর কথা আমি একবার উদাহরণ তুলে বলছিলাম, যে হ্যাসেলব্লাড ক্যামেরাগুলো আপনার ওই মন মতো আর কি করতে পারে, যে হচ্ছে হাইলাইটের ছবিটাও সে ভালো মতো ডিটেলস সহ ক্যাপচার করতে পারে, আবার ডার্কের যে পোর্শনটা সেটারও সে ডিটেলস গুলো ক্যাপচার করতে পারে। এখন আমাদের যে ক্যানন গুলো আছে, এটা যতটা বড় সেন্সর হবে আর সেন্সর কোয়ালিটি যত ভালো হবে ততটা এটা প্রডিউস করা সম্ভব। কিন্তু আমাদের যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো আরেকটা পদ্ধতিতে এটা করে আর কি, সেটা হচ্ছে মাল্টিপল ছবি তোলে আর কি। যেমন এইটাকে আইএসও কমায়ে এইটার ডিটেলস সহ একটা ছবি তুলছে, আর আমার ডার্ক পোর্শন যেটা আছে সেটার ডিটেলস সহ একটা ছবি তুলছে, তারপরে সেই ছবিগুলো আর কি স্ট্যাক করে তারপরে আমাকে একটা প্রডিউস করে দেয়। এটা এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি রতে ছবি তুলবেন, র মোডে ছবি তুলবেন। আমরা জানি র মোডে ছবি তুললে আমার কি হয়, প্রত্যেকটা সেন্সরের যে পিক্সেল, সেই পিক্সেল যে সব ডাটা পাচ্ছে সেসব ডাটা কোনো প্রসেসিং না করে, কোনো মেশিন লার্নিং এর থ্রুতে না গিয়ে সরাসরি স্টোর হচ্ছে। তো এটা করতে পারেন, এবং হচ্ছে লাইট রুমে আপনি ম্যানিপুলেশন করতে পারবেন, যে আপনার এই পোর্শনটাকে আপনি ডার্ক করতে পারবেন আর এই পোর্শনটাকে ব্রাইট করতে পারবেন। এভাবে করা যেতে পারে। বাট আমার যেসব ছবি আমি দেখালাম সেই সব ছবি আপনি তো দেখছেন যে আমার জাস্ট এই ফোনে তোলা, তার মানে এই ফোনের যে সেন্সর সেটা তো বুঝতে পারতেছেন যে এটা খুবই একটা মিড রেঞ্জের সেন্সর। তো সেই সেন্সরটাও ওইভাবে প্রডিউস করতে পারতেছে উইদাউট এনি ম্যানিপুলেশন। আবার যে আমরা ক্যামেরাতে যেগুলো দেখলাম সেগুলো তো আমরা হচ্ছে কোনো ছবি স্ট্যাক করি নাই, তার মানে ওইটা একটু হায়ার লেভেলে আর কি। আপনি যদি চান আপনি করতে পারেন, বাট আপনি এটা ছাড়াও বেশ ভালোভাবে আইএসও কম্পেনসেট করতে পারবেন যদি আপনার আইএসও কন্ট্রোলটা বেশি থাকে আর কি।
বা ওই সেন্সটা যদি আপনার একটু বেশি ডেভেলপ হয়। আপনি জাস্ট প্র্যাকটিস করেন, আর যে কোনো সমস্যা হলে তো গ্রুপ আছেই। আর কোনো কোশ্চেন? যে কোনো ক্যানন ডিভাইসে মোটামুটি তো আইএসও লাস্ট যে নামানো যায় সেটা হলো যে 100। ইয়া ঠিক আছে। কিন্তু যদি যদি আমি ধরেন সাপোজ বাজির ছবি তুলতে গেলাম, ঠিক আছে, সে সময় আমি ম্যাক্সিমামই দেখছি যে আইএসও যে ওভার এক্সপোজ হয়ে যাইতেছে ছবি, তখন তো মানে আর কিছু মানে করার থাকে না, মানে আইএসও তো আমি আর ডাউন করতে পারতেছি না। সেরা, আপনি হচ্ছে আমার নেক্সট টপিক নিয়ে আর কি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। এটার খুব ভালো স্টার্ট যে হচ্ছে এটা ব্যাপারে। দেখেন, আপনার হাতে তিনটা অপশন, রাইট? একটা হচ্ছে শাটার স্পিড। শাটার স্পিডকে আপনি বাড়াতে পারতেছেন না, রাইট? ওইটা নিয়ে আমরা আর কথা না বলি। এখন আমরা অ্যাপারচার আমাদের হাতে আছে, আর একটা হচ্ছে আমাদের আইএসও হাতে আছে। আইএসও তো আমি একশো নিচে যেতে পারতেছি না, তাহলে আমি কি করব? অ্যাপারচারকে বাড়াই দিব। মানে আমি আমার যে গর্তটা আছে বা ওপেনিংটা আছে সেটাকে আমি ছোট করে দিব। লেন্সের। ইয়াস, মানে এটা তো আপনি হাত দিয়ে করবেন না, এটা জাস্ট হচ্ছে নাম্বারটা বাড়াই কমাই দিবেন আর কি। আপনি হচ্ছে অ্যাপারচার বাড়াই দিবেন, যেমন হচ্ছে 5.6 এ তুলবেন, 7.1 এ তুলবেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার একটু ডার্ক ইমেজ পাবেন, মানে আপনার আইএসওটা কম্পেনসেট হয়ে যাবে। বাট অনেক ক্ষেত্রে আমিও দেখছি এটাও যথেষ্ট না, তখন আপনি কি করবেন? কেউ বলেন দেখি। তখন তো ফিল্টার ইউজ করতে হবে, এরকম রাইট, কিছু। ইয়েস ইয়েস, এনডি ফিল্টার ইউজ করতে হবে। তো এনডি ফিল্টার করে কি, যে হচ্ছে ওয়ান স্টপ বা থ্রি স্টপ, যেমন আমরা সানগ্লাস পরি না, ঠিক সেরকম আর কি। একটা সেন্সর ঠিক না, লেন্সের সামনে একটা ফিল্টার টাইপের থাকে, যে ওইটা হচ্ছে একটু স্টপ কমায় দেয়, মানে ওটা একটু সানগ্লাস টাইপের মতো ইয়া করে, আলোটাকে আসতে দেয় কম। এটা ইউজ করতে পারেন। এটা ভালো ভালো ইয়া করছেন। বাকি কেউ? আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তো সেই অ্যাসাইনমেন্টের উপর আপনারা সার্টিফিকেট পাবেন। তো হচ্ছে ক্লাসে প্রশ্ন না করলে আপনারা কেমন শিখবেন আর কি। আচ্ছা, আমরা তাহলে পরের টপিকে চলে যাই। পরের টপিকটা হচ্ছে থান্ডার। যখন আমি হচ্ছে কোনো একটা বজ্রপাতের ছবি তুলতে চাই, তখন হচ্ছে মেইনলি দুই ভাবে তোলা যায়, আসলে দুই ভাবে তোলা যায়। একটা হচ্ছে খুবই হাই শাটারে, যেমন হচ্ছে 1/4000 এরকম শাটারে। তো ঠিক এক্স্যাক্টলি যেই মোমেন্টে হচ্ছে আপনার বজ্রপাতটা হবে, আপনি ওই মোমেন্টে ক্লিক করবেন। খুব রেয়ার কেসে আপনি একটা খুব ভালো ছবি তুলতে পারবেন। বাট এরকম তো হয় না, মানে আমরা তো সারাক্ষণ ধরে হচ্ছে এভাবে শুট 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 এভাবে করতে পারবো না। আর হচ্ছে আমরা মানে খুব সম্ভবত আমরা এটা মিস করে ফেলবো। আর আপনার যে ক্যামেরা যে একটা ইয়ে আছে, লিমিটেশন আছে, তাই না? যে 1 মিনিটে সে এতগুলো ছবি তুলতে পারে, এর বেশি সে ছবি তুলতে পারে না। তার মানে ওইখানেও মিস করার একটা সম্ভাবনা থাকে, আবার একটা স্টোরেজের একটা প্রবলেম থাকে। তার মানে ওইটা আমাদের অপশন না। তাহলে আমাদের অপশন কি? আমাদের অপশন হচ্ছে একটা ট্রাইপড মেইনটেইন করা। ওই ট্রাইপডে আমি ক্যামেরাটাকে বসাবো, এবং এটাতে হচ্ছে 6 সেকেন্ড বা 1 সেকেন্ড এরকম কোনো একটা টাইম দিব। ওই সময় ধরে কোনো একটা জায়গায় যদি বজ্রপাতটা হয়, সেই বজ্রপাতটা এখানে ক্যাপচার্ড হয়ে যাবে, মানে তার সঞ্চার পথটা। যেমন এইখানে আপনারা একটু দেখেন, এখানে আমি কত রাখছি? 3 সেকেন্ড, মানে ছবিটা 3 সেকেন্ড ধরে উঠছে। এই 3 সেকেন্ডের মধ্যে এই পোর্শনে আর কি আমার হচ্ছে থান্ডার পড়ছে। তো এই জন্য ওইটার সঞ্চার পথটা ক্যাপচার্ড হয়ে গেছে। আর আইএসও আমরা করব কি, সবসময় একদম মিনিমাম রাখার চেষ্টা করব। আর বুস্ট করে আমার লাভও নাই, কারণ কি, এর থেকে যদি আপনি ব্রাইট ছবি ইমেজ প্রডিউস করতে চান, তাহলে আপনার এই থান্ডার স্টর্মটা জ্বলে যাবে। তারপর আপনার এই যে বিল্ডিং এর যে হাইলাইট পোর্শন গুলো, সেগুলো জ্বলে যাবে। আর আমার যেহেতু হচ্ছে অ্যাপারচারকে আমি ওয়াইড ওপেন করতে পারবো না, মানে এটা সবসময় আপনার ভিজুয়ালের উপরে। আপনি তো ব্রাইট ছবি চান না, রাইট? তার মানে আপনার অ্যাপারচার যেটা আপনাকে স্যুট করে সেটাই আপনাকে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে এটা হলো f5.6 এই ছবির জন্য আর কি। তো f5.6 থাকার কারণে আমি কিন্তু আমি তো জানি, তাই না, যে অ্যাপারচার যখন আমি হচ্ছে একটু বেশি রেখে দিই, তখন হচ্ছে আমার ফোরগ্রাউন্ড, সাবজেক্ট, আসলে এটা আমার সাবজেক্ট সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড আমার হচ্ছে একদম শার্প থাকে, মানে তিনটে একসাথে শার্প পেয়ে যায়। যেমন এটাতে আমরা বুঝতে পারতেছি, দেখেন। আচ্ছা, মানুষের প্রাইভেসিও আমি লঙ্ঘন করে ফেলতে পারতেছি, সরি অ্যাকচুয়ালি। তো এরকম শার্প পেয়ে যাও। যেমন এটা স্মৃতি হল, তো স্মৃতি হলের পাশে এইখানে এইটা ক্যাপচার করছি। এখন আমি যদি আইএসওটাকে
আরেকটু বুস্ট করতাম তাহলে কি সমস্যাটা হতো আমি দেখেন, এই যে অরেঞ্জ কালারটা পাচ্ছি না, এই অরেঞ্জ কালারটা আমি পেতাম না, তখন আমি একদম সাদা কালারটা পেয়ে যেতাম, মানে হচ্ছে হাইলাইটটা জ্বলে যেত। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন না যে আইএসও 100 হওয়া সত্ত্বেও আমি কেন কালার নয়েজ পাচ্ছি? কেউ একজন বলেন তো। এগুলো তো আইএসও বেশি থাকলে এরকম হয়, বাট আমি এখানে কালার নয়েজ পাচ্ছি, ওয়াই? কেউ একজন বলেন। এটা কি হইলো যে সে কি হয়ে গেছে এই জন্য নাকি? না, আমার আমার ছবি তো ট্রাইপডে, আর সে কি হইলে তো এগুলো তো একদম ব্লার হয়ে যাবে, এগুলো তো একদম হ্যাঁ, পিস। রাতের ছবিগুলোর সাথে তো কি সেন্সরের ফায়ারফ্লাই বেশি কারণে? থাকে না? আচ্ছা, সেন্সর কারণে এটাও ধরে নিচ্ছি। আচ্ছা, সেকেন্ড জনের ইয়েটা শুনি। হ্যাঁ, রাতের বেলায় যখন আলো কম থাকে তখন ফায়ারফ্লাই গুলা বেশি থাকে না নাকি? কি লাইট বেশি থাকে? আমি আমি মানে জাস্ট শুনতে এই পাচ্ছি না। ঝিরঝির গুলা বেশি থাকে না? হ্যাঁ, আপনি কি কখনো চোখে ঝিরঝির দেখেন? মানে এই রাতের ছবিগুলা সাধারণত ঝিরঝির মানে দেখি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওটাই বলছি আর কি, যে ঝিরঝির কেন পাচ্ছি আমি আর কি। আমি তো জানি আর কি, থিওরিটিক্যালি আমার আইএসও যত কমবে আমার কালার নয়েজ তো একদমই থাকার কথা না। আইএসও 50 হচ্ছে সনিতে সর্বনিম্ন নামানো যায়, তো ক্যাননে 100-তে নামানো যায়। তো তার মানে হচ্ছে আমার যে মানে লাইটের যে আর কি অ্যাম্প্লিফিকেশন সেটা হচ্ছে 1, তাই না? ক্যাননের জন্য তো 1। তো এখানে তো কোনো কিছু অ্যাম্প্লিফাইড হয় নাই, তার মানে কেন ঝিরঝির আসবে? ঝিরঝির তো তখনই আসবে যখন অ্যাম্প্লিফিকেশন হবে এবং কিছু লস হবে। এখানে হচ্ছে মেইন কথা, আপনি একটু লক্ষ্য করে দেখেন যে যেটা একেবারে ডার্ক সেইখানে কি কোনো ডাটা আছে? পিক্সেলের কোনো ডাটা আছে? না। এক্স্যাক্টলি, তো ওইখানে কোনো পিক্সেলের ডাটাই ছিল না। তো ওইটা কম্পেনসেট করার জন্য ও RGB কিছু পিক্সেল ওইখানে দিয়ে রাখছে, এটাই। মানে ওই ছবিটা এতটাই অন্ধকার যে ওইখানে কোনো ডাটা ছিল না, দ্যাটস ওয়াই কিছু কালার নয়েজ আসছে। কারণ এখানে তো ক্যাননের যে মেশিন লার্নিং প্রসেস আছে সেই প্রসেসে তো ওইখানে কোনো না কোনো কালার তাকে দিতে হবে, আর সে তো জানে না, দ্যাটস ওয়াই। এই জন্য আপনি দেখবেন একেবারে অন্ধকার, কোনো মিনিমাম লাইট সোর্সও আপনার কাছে নাই, তখন আপনি আইএসও 100 দিয়ে রাখেন আর আপনি হচ্ছে শাটার মানে 30 সেকেন্ড ধরে যদি ছবিটা তোলেন, তখনও আপনার হচ্ছে একটা চলে আসবে, একটা মানে গ্রেইন চলে আসবে বা সামথিং। ওই ঝিরঝির আপনি বললেন আর কি, ভালো শব্দ, ওটা চলে আসবে। আচ্ছা, বুঝতে পারছেন? আর এ ব্যাপারে কারো কোশ্চেন আছে কিনা, ঠান্ডার ব্যাপারে? আচ্ছা ভাইয়া, শুরুর দিকে আপনার যে ছবিগুলো ছিল ওটাতে তো কোনো গ্রেন দেখলাম না, যে লাইট ট্রেলস গুলো ছিল ওইটাতে কন্ট্রোল করছে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি আবার, আপনি একটু দেখান তো। আপনার যে একদম শুরুতে যে লাইট ট্রেলের ছবিগুলো ছিল এগুলো, ও আচ্ছা আচ্ছা, এগুলো কারণ একেবারে এখানে গ্রেন। ডাটা ছিল। এখানে এই ছবিটা বস্তুত আসলেই ব্রাইট, যেমন এখানে আপনি লক্ষ্য করেন আমি আইএসও 100 কমায়ও হচ্ছে এটা আসলে কম্পেনসেট করতে পারি নাই, মানে জিনিসটাই ব্রাইট, আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন এখানকার ডাটা। আর ওইখানে একটু দেখেন, এখানে এখানে আসলে কিছুই ছিল না, এখানে একদম নিকষ কালো ছিল। এই নিকষ কালোটাতে সে কোনো ডাটা পায় নাই, বাট এখানে সে পাইছে। এজন্য কোনো আমার গ্রেইন নাই, বাট আছে হালকা পাতলা, যে বাট এটার মতো না। যেমন এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে তো হিউজ একটা গ্রেইন, কারণ এটা নিকশ কালো। ব্যাপারটা হচ্ছে কিছুটা একদম পিওর ব্ল্যাক এর মতো আর কি, এই জায়গাগুলো যেখানে গ্রেইন দেখতে পাচ্ছেন সেখানে পিওর ব্ল্যাক ছিল। আর এটা যদি মানে গ্রেইন উৎপন্ন করাটাই যদি এর মানে ন্যাচার হতো, তাহলে সে এখানেও গ্রেইন করতো বা এখানেও ওই পরিমাণে গ্রেইন মানে আনতো, বাট ওই পরিমাণ গ্রেইন তো সে আনে নাই। তার মানে যেমন এইখানে দেখেন, এখানে মোটামুটি সে ডিটেলস ক্যাপচার করছে, বাট আশেপাশের গুলোতে গ্রেইন আছে, মানে পাতাতে কোনো গ্রেইন নাই, বাট আশেপাশের গুলোতে গ্রেইন আছে। আচ্ছা, আমরা ছবির কিছু দেখি তো আসলে কেন গ্রেইন আসতেছে। যেমন এখানে আইএসও 200, এটা একটা রিজন হতে পারে, বাট এটা একদমই প্রাইমারি রিজন না। প্রাইমারি রিজন হচ্ছে ডাটা নেই আর কি। আর কোনো প্রশ্ন? এটা হচ্ছে 0.3 সেকেন্ডে তোলা, এটা 0.3 সেকেন্ড, এটা 5 সেকেন্ড ধরে তোলা, এটা 5 সেকেন্ড, এটা তো দেখালাম। মনে হয় 3 সেকেন্ড ধরে তোলা। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পোর্ট্রেট লং এক্সপোজার ব্যাপারে যাবো। এই ব্যাপারে যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা পোর্ট্রেটে চলে যাই।
দেখেন ওই দিনই আমাদের ফ্রেন্ড, মানে এই ছবিগুলো আর কি একদিনে তোলা, তো ওই দিনই হচ্ছে আমাদের ইচ্ছা হইলো যে আচ্ছা আমরা কিছু পোর্ট্রেট ছবি ক্যাপচার করি ইকসুর ছাদে। তো এটা আসলে নজরুল হলের ক্যান্টিনের ছাদ, এটা হচ্ছে ইকসু। তো এখন দেখেন ও হচ্ছে একটা এজ ক্রিয়েট করতে চায়। ওকে আমি একটা কাজ করছি, একটা ফোন ধরাই দিছি, সেই ফোনে হচ্ছে একটা রেড একটা ওয়েলপেপার ছিল, সেটা হচ্ছে সে এইভাবে এস প্রডিউস করে ফেলছে। মানে ধরেন আমি যদি 1 সেকেন্ড ধরে ছবিটা তুলি, তাহলে 1 সেকেন্ড ধরে সে এই এসটাকে বানাইছে। তো সেটা যেমন এখানে কত সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, তাহলে ও 2 সেকেন্ড সময় পাইছে এই এস এর যে ট্রেইলটা, সেই ট্রেইলটা বানানোর জন্য। বাট ও একদম স্ট্রিক্টলি প্রোহ্যাবিটেড ছিল যে ভাই তুই নড়বি না, কিন্তু ও নড়ছে হালকা, এই জন্য ব্লার আসছে। বাট এই ইকসু ভবন তো নড়তে পারে নাই, এই জন্য ইকসু ভবন শার্প আসছে। আচ্ছা, এইটার মাধ্যমে আপনারা হচ্ছে কিছু ফ্যাক্ট তৈরি করতে পারেন, আরো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাজ করতে পারেন। তো ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ চলতেছে, এই জন্য আমরা রাশিয়ার পতাকা বানাইছি, এরকম কিছু না, জাস্ট রাশিয়া। মানে হচ্ছে আমাদের হাতে 3টা ফোন ছিল, আর 3টার ওয়েলপেপার এরকম কালারের ছিল, কালার কম্বিনেশনের ছিল। তো একজন আইডিয়া দিছে যে আমরা কেননা 3টা ফোন স্ট্যাক করে করে এভাবে আর কি সে আগায় যায়। এইখানে হচ্ছে একজন দাঁড়ায় ছিল, আর আরেকজন বন্ধু সে করছে হচ্ছে 3টা ফোন একসাথে হাতে নিয়ে এভাবে সোজা হেঁটে গেছে, এবং সে সময় পাইছে কত, 6 সেকেন্ড। মানে এখানে অবভিয়াসলি দরকার 6 সেকেন্ড, সো 6 সেকেন্ড। আর 6 সেকেন্ড তুললে তো অনেক বেশি ছবিটা ব্রাইট হওয়ার কথা, তাহলে কিভাবে কম্পেনসেট করা হলো, এই অ্যাপারচারকে মেনটেন করে অ্যাপারচারকে আমি বাড়াই দিলাম। আচ্ছা, এটা জার্মানি, এটা হচ্ছে 6 সেকেন্ড। সেম। আচ্ছা, এইবার আপনারা একজন বলবেন আর কি, এইটা কি লং এক্সপোজার ফটো নাকি হাই শাটারের ফটো? যে বলতে পারবেন তার জন্য অ্যাসাইনমেন্টে মার্ক বেশি বাড়াই দিবে। হাই শাটার। কে কে বলছেন বলেন, দাঁড়ান দেখি আপনাকে। আচ্ছা, আপনার নাম গড ইন্টারেস্টিং কেন? জানি না, আমি নাম সেট করি নাই, এর আগে কখনো গুগল মিট ইউজ করি নাই, তো এই জন্য। আপনার নাম কি? সজীব মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি তো পারছেন। আর বাকিরা, বাকিরা কি অ্যাগ্রি করেন নাকি? আমি পারছেন বলে ফেলছি, তাহলে তো লিক করে ফেললাম। আসলে এটা হচ্ছে হাই শাটারের ছবি আর কি। হ্যাঁ, এই তো 1/125। কারণ হচ্ছে দেখেন, আমি কখনোই এইরকম একটা শার্প সঞ্চারপথ পেতাম না যদি আমি লং এক্সপোজারে তুলতাম। আমি সঞ্চারপথ পেতাম, কিন্তু সেটা অনেক বেশি স্মুথ হতো। বাট এইখানকার যে স্পার্কল গুলা, সেই স্পার্কল গুলা হচ্ছে বেশি শার্প। তো এখান থেকে বোঝা যাচ্ছে এটা হাই শাটারের ছবি। আচ্ছা, লং এক্সপোজারের মাধ্যমে আপনি খুব বোরিং ছবিকে ইন্টারেস্টিং বানাইতে পারেন। যেমন এইটা একটা খুব বোরিং ছবি, কিন্তু এখানে একজন মানুষ হেঁটে যাচ্ছে। তো এখানে আমার একটা প্রশ্নের উদ্রেক ঘটাচ্ছে, আসলে এখানে কি হচ্ছে। সেম। আর হচ্ছে দেখেন ও একটু মুভ করছে আর কি। তো ঘুমন্ত মানুষও মুভ করে, এটা হচ্ছে ইয়া। আর এখানে ওর মা আসছে ওকে মারতে, ও ঘুমাচ্ছে কেন, এটা বুয়েটের একটা কনসার্টের একটা খুব উইয়ার্ড একটা গল্প আর কি। যে ও ঘুমাচ্ছে, ওর মা হঠাৎ করে আসছে, তারপরে ওর মা সামথিং কিছু একটা করলো, ও একদম দৌড়ে পালায় গেল। এটাই হচ্ছে গল্প। আগে বসেছিল, তারপরে ঘুমাইছে, তারপরে ওর মা আসছে। আচ্ছা, এগুলো হচ্ছে, এটা ফোনে তোলা, এটা রিসেন্টলি একদম আমার হচ্ছে একটা ইয়া। আর হচ্ছে দেখেন এটা হচ্ছে লং এক্সপোজারই বলা যেতে পারে, কারণ 1/5 এটা মোটামুটি লং। আর এখানে আমি যে সঞ্চার পথগুলো পাচ্ছি, এখানে আমি দেখেন কোনো ওই রকম শার্প স্পার্কল গুলো পাচ্ছি না। পেলেও আমি অত বেশি পাচ্ছি না। আর যদি এটা হাই শাটারে তুলতাম, আর ক্যামেরা যদি আমার ভালো থাকতো, আর ফোকাস যদি পেতো, তাহলে অনেকগুলো স্পার্কল সে পেত। যেমন এটাও হচ্ছে লং এক্সপোজারে তোলা। এটা তো ডেফিনেটলি লং এক্সপোজারে তোলা, কারণ আপনারা হচ্ছে জানেন যে এইভাবে কোনোদিন সঞ্চার পথ আমরা দেখতে পাই না আর কি। তো এটা হচ্ছে 1/4 সেকেন্ডে তোলা। বাট এরকম আমি অনেকগুলো ছবি তুলছি। আসলে লং এক্সপোজারে আপনাকে অনেকগুলো ছবি তুলতে হবে, কারণ আপনার যে হিউম্যান সাবজেক্ট থাকবে তারা মুভ করবে। যেমন এই লোক কিন্তু অনেকবার মুভ করছে, ইনিও অনেক ভাবসাব দিচ্ছেন আর কি ছবিতে। তো এটার মধ্যে এটা হচ্ছে বেস্ট। ইভেন আপনাকে এটাও দেখতে হবে আপনার মধ্যে যে সঞ্চার পথগুলো কোন ছবিতে বেটার আসতেছে, এটাও মেনটেন করা একটু টাফ। যেমন এটাও কিন্তু লং এক্সপোজারেই তোলা, বলা যায় এটাও লং এক্সপোজার। কারণ হচ্ছে
আপনার হচ্ছে এটা লং এক্সপোজার না বলে আমরা একটু বলি স্লো শাটারে তোলা, কারণ এটা একদমই লং না, এত বেশি লং না। ধরেন আপনারা এমন একটা এনভায়রনমেন্টে আছেন যে এনভায়রনমেন্টে আপনাদের হচ্ছে খুব বেশি আলো নাই, লাইট অনেক বেশি সাফিসিয়েন্ট না, তখন আপনারা যেটা করবেন যে আপনারা একটু হাতটাকে স্টেডি রেখে আপনার শাটার স্পিডটাকে একটু কমাই দিয়ে আপনারা হচ্ছে ছবিটা তুলে ফেলতে পারেন। তখন আপনারা একটু দৃশ্যমান জিনিস পেলেও পেতে পারেন। যেমন এইখানকার ইনার যে লাইটটা এতটা বেশি ব্রাইট ছিল না, যেমন এখানে আমার অনেক গ্রেন চলে আসছে আর কি, মানে এটা বেশ নিকষ কালোই ছিল আর কি। তো সেখান থেকে এই ছবিটা প্রডিউস করা। এই তো লং এক্সপোজার আমাদের শেষ, মোটামুটি শেষ। এবার আমরা প্যানিং এবং ইয়াতে চলে যাব। এর মাঝখানে আপনাদের প্রশ্ন নিব, আর আমার ক্লাসটা একটু লং হবে আর কি, আমার আরো আধা ঘন্টার মতো লাগতে পারে। সমস্যা নাই। হ্যাঁ, আপনারা প্রশ্ন করেন। আচ্ছা, আপনারা প্রশ্ন করতেছেন না, আচ্ছা ফাইন। আমরা একটু 1 মিনিটের হচ্ছে একটু ব্রেক নিই, তারপরে আমরা হচ্ছে নতুন টপিক ধরি। ওকে। আচ্ছা, এই 1 মিনিটের মাঝে কি কারো কোনো প্রশ্ন উদয় হলো? যদি না হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে প্যান ফটোগ্রাফিতে চলে যাব। দেখেন, এই সবগুলোই হচ্ছে আমার তোলা, আমি হচ্ছে সেখান থেকেই বলবো। প্যান ফটোগ্রাফি আসলে দুই ধরনের, একটা হচ্ছে আমার সাবজেক্ট স্টিল থাকবে যখন, তখন এটা আসলে লং এক্সপোজার বলা যেতে পারে, এটা আসলে ট্রুলি প্যান ফটোগ্রাফি না। প্যান ফটোগ্রাফি লং এক্সপোজারের মতোই, জাস্ট আপনার সাবজেক্টটা মুভিং থাকতে হবে। এবং আমরা তো জানি তাই না, যেটা মুভ করে সেটাকে আমরা হচ্ছে একটু ব্লারিশ দেখতে পাই, আর যেটা স্থির থাকে সেটাকে আমরা ক্রিস্প দেখতে পাই। কিন্তু প্যান ফটোগ্রাফি সেটা অল্টার করে ফেলে, যেটা মুভ করবে সেটাই হচ্ছে আমার শার্প থাকবে, আর যারা মুভ করবে না সেটাই হচ্ছে আমার মনে হবে যে পেছন দিকে যাচ্ছে আর কি। তো এই যে ইলিউশনটা, এই ইলিউশনটাকে বলে প্যানিং বা, আর এই যে জনরা, এই জনরাকে বললে হচ্ছে প্যান ফটোগ্রাফি। তো দেখেন, এটা আসলে হচ্ছে আমার লং এক্সপোজার, বাট এটা হচ্ছে আমার প্যান ফটোগ্রাফি। লং এক্সপোজার কেন? কারণ হচ্ছে যে এই যে গাড়িটা, সেই গাড়িটা আমি শার্প দেখতে পাচ্ছি না, সে তার সঞ্চার পথ আমি দেখতে পাচ্ছি। আর এটাকে প্যান ফটোগ্রাফি বলা যাবে না, কারণ হচ্ছে আমার যে সাবজেক্ট তার মধ্যে কোনো মুভমেন্ট নাই, বাট আমি যদি এনাকে ফোকাস করতাম আর এগুলো সবগুলোকে মুভ করে ফেলতে পারতাম, তাহলে এটা প্যান ফটোগ্রাফি হতো। যেমন এটা তিতুমির হল পেছনের দিকে চলে যাচ্ছে, বাট এই ভাই হচ্ছে স্থির আছে, সো ইটস আ প্যান। যেমন এটা আমরা একটু খেয়াল করি আর কি। যেমন মাঝে মধ্যে যদি আপনি খুব লাকি হন, তাহলে আপনি বেশ এনাফ ডিটেলস ক্যাপচার করবেন, ইভেন হচ্ছে একটা ড্রিমি ভাবও আপনি ক্যাপচার করে ফেলতে পারেন আর কি। যেমন এটা মনে হচ্ছে না যে গাড়িটা দাঁড়ায় আছে, বাট আসলে গাড়িটা দাঁড়ায় নাই। আচ্ছা, এটাকে প্যান বলা যাবে না, এটা লং এক্সপোজার, সরি। আচ্ছা, এগুলো একটু ভুল হয়ে গেছে, এটা প্যান। বাই দ্য ওয়ে, এই এই সব ছবি দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম ছবি ফোনে তোলা, আর হচ্ছে কিছু কিছু ছবি ইয়াতে তোলা। আচ্ছা, প্যানের একটা আদর্শ রূপ আমি আপনাকে এটা দেখাতে পারি। এইটা, এটা আমার একটু পছন্দেরই ছবি, কারণ এই গাড়িটা একটু ওল্ড তাই। আচ্ছা, তাহলে আপনারা যা বুঝলেন যে আপনাকে করতে হবে, যেটা মুভ করতেছে সেটাকে শার্প রাখতে হবে, আর যেগুলো মুভ করতেছে না সেটাকে আমার শার্প রাখা যাবে না। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে একটা কম্পোজিট প্যান ফটোগ্রাফি, তার মানে হচ্ছে আমি চাইছি যে এটাকেও যেন আমি মুভ করাই। তার মানে আমি মুভমেন্টটাকে, মানে আমার যে ক্যামেরার যে মোশনটাকে, সেটাকে এমন ভাবেই রাখছি যেন এটা শার্প হয়, আবার তার সামনের দিকটা যেন আবার ব্লার হয়ে যায়।
আচ্ছা, আমরা এটাকে নিয়ে কথা বলি। যেমন এটার শাটার স্পিডকে আমি কত রাখার চেষ্টা করছি দেখেন, আমার হচ্ছে 1/25, আর আইএসও তো আমি ওইভাবে কম্পেনসেট করব, আমার অ্যাপারচার ওইভাবে কম্পেনসেট করব। এখন কথা আছে, আমি লং এক্সপোজারের মতো 1/4 আরো বেশি সময় নিয়ে কেন তুললাম না? কারণ হচ্ছে আপনার যে এভারেজ যে হাইওয়েতে যে গাড়িগুলো যায়, সেই গাড়ির স্পিডটাকে আপনার মেনটেন করতে হবে। আগে কি করতে হতো, লং এক্সপোজারে রিলেটিভ মোশনকে আপনার কাজে লাগাইতে হতো, তাহলে আপনি লাইটের ডান্স গুলোকে দেখতে পাইতেন। কিন্তু এইখানে কোনো রিলেটিভ মোশন থাকা যাবে না। যেমন একটা গাড়ি যদি এইভাবে চলে যায়, তাহলে আমার ক্যামেরার অ্যাঙ্গেলকেও এইভাবেই যেতে হবে। আমার ক্যামেরা তো নড়বে না, আপনি একটু দেখেন যে এভাবে গাড়িটা যাচ্ছে, তাহলে আমি আমি করবো কি, আমার ক্যামেরাটা এভাবে আছে, এইভাবে চোখ নিয়ে যাব, যেন সে যখন এইভাবে থাকে তখন যেন আমার ক্যামেরার সাথে তার কোনো রিলেটিভ মোশন না থাকে। তার মানে যদি গাড়ি এভাবে যায়, তাহলে আমিও এভাবে ক্যামেরাটাকে মুভ করব, এবং রিলেটিভ মোশনটা যেন না থাকে, ওইভাবেই আমি আমার হাতটাকে মুভ করে ফেলবো। তো এটা একটু ডিফিকাল্ট আর কি, কারণ হচ্ছে মাঝে মধ্যে আপনি অনেক সময় আনলাকি হয়ে যেতে পারেন, কারণ এই বাইক যে আছে সেই বাইকার যে ওই স্পিডেই যাবে এটা তো আমি জানি না, আমি জাস্ট এস্টিমেট করতেছি যে উনি হয়তোবা, আমি যদি এভাবে যাই তাহলে হয়তোবা রিলেটিভ মোশন থাকবে না, হয়তোবা উনি একটু ব্রেক দিলেন, হয়তোবা উনি তখনই গিয়ার চেঞ্জ করে ফেললেন, এই ঝামেলাগুলো হয়। তো প্যান ফটোগ্রাফি যখন আপনারা করবেন, তখন যেন আপনারা কখনো স্পিড ব্রেকারের কাছাকাছি সময় করবেন না। যেমন এটা বুয়েট, তো বুয়েটের এইখানে স্পিড ব্রেকার ছিল, এটা একটা খুবই অনাদর্শ জায়গা আর কি প্যান ফটোগ্রাফির জন্য। তো এই জন্য আমি খুবই আনলাকি ছিলাম, বেশ শর্ট গুলো মিস হয়ে যাচ্ছিল, বাট ইটস ওকে, কিছু ছবি ভালো আসছে। ও আচ্ছা, এই প্যান ফটোগ্রাফির জন্য আপনারা সবসময় শাটার স্পিড রাখবেন 20 থেকে 60-এর মধ্যে। তো আমি পার্সোনালি 60 পছন্দ করি না, আমি 20 থেকে 50-এর মধ্যে রাখার কথা বলবো। আর যে মোশনটা থাকবে সেই মোশনটাকে আমি একটা মিমিক করব আর কি আমার ক্যামেরার মাধ্যমে, আর সে যেদিকে যাচ্ছে সেদিকে আমার যেন ক্যামেরাটা যায়। তাহলে আই গেস আপনারা হচ্ছে এরকম কোনো কিছু একটা ভালো ছবি পেয়ে যেতে পারেন। আর পরবর্তীতে পোস্ট প্রসেসিং অবশ্যই জরুরি, কিন্তু এইখানে কোনোটাতেই ম্যানিপুলেটেড করে এটার টেক্সচার বাড়ানো বা এরকম কিছু করা হয়নি, এগুলো জাস্ট র, এই জন্য একটু আনপ্রফেশনাল লাগতেছে আর কি। আচ্ছা, মাঝে মধ্যে এই যে এরকম কিছু ব্লারও পেয়ে যেতে পারেন, এই যে তার এই দিকটা ব্লার, মানে এই ছবিটা একটু বাজে ছবি আর কি এগুলোর মধ্যে। আচ্ছা, আর এগুলো কি, এগুলো হচ্ছে লং এক্সপোজার, আর এটা হচ্ছে আমার হ্যান্ড হেল্ড, তো এই জন্য একটু আর কি হচ্ছে ইয়া আসতেছে, মানে হচ্ছে ব্লার আসতেছে। বাট এটা এমন একটা ইলিউশনের মুভমেন্ট ক্রিয়েট করে যে হচ্ছে গাড়িটা, মানে এই যে এই দুইটা পোর্শন আছে আর কি, এই দুইটা পোর্শন একটু ইলিউশন ক্রিয়েট করে। আচ্ছা, এটাও লং এক্সপোজার, এই তো। যেমন ইনি ইনি হচ্ছেন বেশ ফাস্ট যাচ্ছিলেন, তখন আমি আমি কিন্তু এগুলোর ছবি তুলতে চাইছিলাম, বাট ইনি এদের গতিতেই যাচ্ছিলেন, দ্যাটস ওয়াই হচ্ছে ইনি হচ্ছে শার্পে চলে আসছেন। এটা আসলে লাকি শট। বাই দ্য ওয়ে, এটা আমার হোম সিটি, হোম টাউন। আচ্ছা, বলেন এবার আপনাদের প্যান ফটোগ্রাফি ব্যাপারে হচ্ছে কোনো কোশ্চেন আছে কিনা? এটা কি খেয়াল করিনি যে কতক্ষণ ধরে কি করতে হবে, মানে আইএসওটা কত জানি বললেন? আইএসও না, 27 মিটার 27 মিটার। আচ্ছা, শাটার স্পিড আমি বলছি হচ্ছে 20 থেকে আপনি 60-এর মধ্যে রাখতে পারেন, যেটা আপনাকে স্যুট করে আর কি। মানে আপনারও তো একটা ক্যামেরার লিমিটেশন আছে, তাই না? যে আপনার আইএসও, ধরেন আপনি দিনের বেলা তুলছেন, আপনি যদি 1/20-এ তোলেন, তাহলে আপনি মনে হয় 100 দিয়ে, মানে 100 যদি আইএসও রাখেন, তবুও হয়তো আপনি কম্পেনসেট করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি 1/50 রাখবেন, 1/60 রাখবেন, এরকম। আর আপনি যখন রাতে তুলতেছেন, তখন আপনার হাতে একটু বেশি আর কি ইয়া থাকতেছে, মানে হচ্ছে সুযোগ থাকতেছে। তো এইটা সবচেয়ে ভালো ছবি তোলার সময় হচ্ছে প্যান ফটোগ্রাফি করার, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা, যখন হচ্ছে আর কি আপনার ওই গোল্ডেন লাইট থাকে, বা বিকেল সন্ধ্যায় এই টাইপের। কারণ হচ্ছে অতটা বেশি ব্রাইটও থাকে না, মানে হার্শ কোনো সানলাইট থাকে না, আবার হচ্ছে আপনার একেবারে অন্ধকারও থাকে না। আর খুবই আনলাকিলি আমার এই সকল ছবি তোলা হচ্ছে একবারে রাতের বেলা আর কি। কারণ আমি টিউশন করে যখন ফিরতাম, তখন এই ছবিগুলো তুলতাম আর কি, আমার কোনো উপায় ছিল না গোল্ডেন লাইটে বেরোয়। আচ্ছা, আর প্রশ্ন চাচ্ছি এবং নিচ্ছিও। আচ্ছা, সাবজেক্টটা যখন ছবি তোলা শুরু করব, তখন মানে কোন পয়েন্ট থেকে শুরু করলে ভালো হয়? হ্যাঁ, খুবই ভালো কোশ্চেন একটা কোশ্চেন। যেমন হচ্ছে সাবজেক্টটা যদি এইখান দিয়ে যায়, ধরেন
হ্যাঁ এইটুকু এইটুকু আমি ক্যাপচার করতে চাই, তখন আমি মোশনটা করব হচ্ছে তার স্লাইড একটু আগে, বুঝছেন, একটু আগে থেকে তাকে আমি ফলো করার চেষ্টা করব। আর দেখেন আমি ফলো করার চেষ্টা করতেছি, আমি ফিল করতে পারছি যে আসলে আমার ফলো করা হয়ে গেছে, মানে রিলেটিভ মোশন আমি বুঝতে পেরে গেছি। তখন আমি এই জায়গাটাতে ক্যাপচার করবো, মানে আমি শাটারটা চাপবো, এখান থেকে আমি ফলো করতেছি, এখানে আসছি, শাটার চাপবো, তারপরে আমি তার সাথে আগায় যাব। আর এখানে শাটার স্পিডের উপরে ডিপেন্ড করবে আপনি কতক্ষণ ধরে ছবি তুলবেন। যেমন 1/60 হলে তাহলে আপনি বেশি যদি ফলো করেন, আপনার ছবি এখানে আপনি শাটার করলেন, এখানে আপনি ক্যাপচার্ড হয়ে যাবেন। তার মানে আপনার যে ফ্রেমটা, আপনার যে মোটরসাইকেল বা আপনার বাসটা এখানে থাকবে। মোটরসাইকেলের ক্ষেত্রে আপনি হচ্ছে বেশি শাটারেও তুলতে পারবেন, কিন্তু বাসের ক্ষেত্রে আপনি কিন্তু বেশি শাটারে তুলতে পারবেন না, কারণ আপনার একটু সময় প্রয়োজন, তাই না, যে তাকে পুরো একটা কভার করার। তো দ্যাটস ওয়াই এখানে একটা ইস্যু হতে পারে। খুব লার্জ অবজেক্ট হলে আমার আমার একটু স্লো শাটার লাগবেই আর কি। বাট এটা এতটাও খুব মানে দৃশ্যমান জিনিস না যেটা উল্লেখ করার মতো, খুব স্লাইট আর কি, মানে ধরেন 5 বা 10 এরকম ডিফারেন্স হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা করার উপায় কি, আপনি একটা রাস্তায় দাঁড়াবেন, খুব বিজি রোড, আপনি জাস্ট হচ্ছে ক্যামেরা এভাবে এভাবে করবেন, আপনাকে মানুষজন হচ্ছে দেখে একটু খুব উইয়ার্ড ভাবতে পারে, বাট আপনি আসলে একটা আর্ট ক্যাপচার করতেছেন। ঠিক আছে, আমাদের এইখানেই হচ্ছে লং এক্সপোজার শেষ হলো। আসলে লং এক্সপোজার অনেক একটা বৃহৎ বিষয়, আমি জাস্ট একটা হচ্ছে বেসিক, ঠিক বলবো না বেসিক, একটু ভেতরে ঢোকার চেষ্টা করছি, যে আমি জাস্ট আপনাদের ইন্ট্রোডাকশন করাইলাম আর কি অ্যাডভান্স লেভেলে। এরপরেরটা আপনারা যতটা আহ মানে যতটা আপনারা নিজেদেরকে নারিশ করবেন, ততটা আপনারা ভালো মানুষে ভালো ফটোগ্রাফারে পরিণত হবেন আর কি। আচ্ছা, এবার আমরা আসবো ম্যাক্রো ফটোগ্রাফিতে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এর আগে হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব আসলে ম্যাক্রো ফটোগ্রাফির জন্য কি কি দরকার হয়। যেমন এই ক্যামেরা দিয়ে অনেকে ভাবতে পারে, বা এই লেন্স দিয়ে, অ্যাকচুয়ালি ক্যামেরা তো ফাইন, বাট এই লেন্স দিয়ে অনেকে ভাবতে পারে যে হচ্ছে আমি চাঁদের ছবি তুলে ফেলবো, তারপর হচ্ছে ইনসেক্টের ছবি তুলে ফেলবো, মানে এক লেন্স দিয়ে আমি সবকিছু করে ফেলবো। আসলে এটা সম্ভব না, কারণ হচ্ছে আপনার 50 মিলিমিটার জাস্ট পোর্ট্রেটের জন্য বেটার, আর আমার কাছে 24 ছিল, সেটা হচ্ছে একটা গ্রুপ ছবির জন্য বেটার। কিন্তু এটাগুলো কখনো হচ্ছে আপনার ইনসেক্টের জন্য আর কি বেটার না। ম্যাক্রো ফটোগ্রাফি মানে হচ্ছে আপনি একটা টাইনি জিনিসের একটা ইমেজ ক্যাপচার করতে চান। কর্সে যে একটা মাছি ঘুরে বেড়াচ্ছে, সেই মাছির ছবি আপনি ক্যাপচার করতে চান, অথবা আপনি যে আপেল আছে সেই আপেলের একদম একেবারে আপেল চলে গেছে, আচ্ছা আপেলের জাস্ট এই পোর্শনটা আপনি ক্যাপচার করতে চান, এনিথিং। ইভেন আপনার কিবোর্ড ক্যাপচার করতে পারেন, আপনি আপনার শরীরের টেক্সচার ক্যাপচার করতে পারেন, আপনার যা ইচ্ছা আর কি। তো এরকম একদম খুব লার্জ, মানে সরি স্মল অবজেক্টের লার্জ প্রতিবিম্ব তৈরি করাটাই হচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফি। এখন আমরা তো জানি যে হচ্ছে আমার আমার ফোনেও মেবি ম্যাক্রো কোনো লেন্স একটা আছে, আমার মনে হয় 2 মেগাপিক্সেলের, এটা মনে হয় ম্যাক্রো লেন্সের। তো এটা কোনো কাজের না, কারণ হচ্ছে এটার মেইন সমস্যা হলো এর রেজুলেশন। 2 মেগাপিক্সেল আসলে কিছুই হয় না আর কি। আর হচ্ছে এর কোয়ালিটিটা অনেক বেশি ডিগ্রেডেড থাকে। আপনারা যদি কোনোদিন খুব কাছ থেকে দেখেন তাহলে দেখবেন যে আপনার মেইন ক্যামেরার যে এটার যে ওপেনিং সেটা সবচেয়ে বড়, আর হচ্ছে যেগুলো ওয়াইড অ্যাঙ্গেল সেটার ওপেনিং একটু ছোট, মানে যতটা আর কি আপনার সেকেন্ডারি ক্যামেরার দিকে আপনি যাবেন ততটা আপনার ওপেনিং, কোয়ালিটি, সেন্সর সাইজ এগুলো সবগুলো আর কি ছোট হতে থাকবে। তো 2 মেগাপিক্সেল আসলে এনাফ না, তো দ্যাটস ওয়াই এগুলো কোনোটাই কাজের না। ইভেন স্যামসাং গ্যালাক্সি S24 যে আলট্রা আছে সেটাও আসলে আমি আমি মনে করি না যে খুব বেশি কাজের। আসলে বেটার বেটার দ্যান দ্যাট, কিন্তু নট বেটার দ্যান দ্যাট। এটা হচ্ছে একটা ম্যাক্রো লেন্স, আর এটা হচ্ছে ট্যামরন 90 মিলিমিটার ম্যাক্রো লেন্স, যেটার মানে অ্যাপারচার হচ্ছে 2.8, এটা হলো ফিক্সড। আর হচ্ছে এটা একটা প্রাইম লেন্স, মানে এটা কোনো জুম হবে না, সবসময় 90 মিলিমিটারে উঠবে। তাহলে এটা কেমনে হইলো, এটা করলাম কেমনে, এত কুল কাজ কিভাবে আমি করে ফেললাম? এটা তো হচ্ছে ওই যে 2015 সালের দিকে ডিএসএলআর যারা থাকতো আর কি, যারা 75-300 তুলতো, তারা সবসময় এরকম করে নিয়ে ঘুরে বেড়াইতো, তারপরে এরকম একটা হুডও লাগাইতো যেন সবচেয়ে বেশি বড় দেখা যায়। বেসিক্যালি এতটুকু। আচ্ছা, এটা মেইনলি হচ্ছে তার ফোকাসটা নেওয়ার জন্য হচ্ছে তার যতটুকু মিনিমাম ডিস্টেন্সটা লাগবে সেটা কম্পেনসেট বাড়ানো কমানোর জন্য হচ্ছে এটা দরকার আর কি। এটা এটা কোনো হচ্ছে এটা মানে যে
আমার হচ্ছে ওই 90 মিলিমিটার থেকে আমার 150 মিলিমিটার হয়ে গেল, এরকম কিছু না। আচ্ছা, তো আপনারা যখন ম্যাক্রো লেন্স কিনবেন তখন যে জিনিসটা আপনারা সবচেয়ে বেশি দেখবেন সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন রেশিও, আরেকটা দেখবেন হচ্ছে ওয়ার্কিং ডিস্টেন্স। ওয়ার্কিং ডিস্টেন্স মানে হচ্ছে আপনার যে এই যে হুড আছে, মানে ক্যামেরার যে সারফেস, এই সারফেস থেকে আপনার ইনসেক্টটা কত দূরে মিনিমাম থাকতে হবে যেন সে ফোকাসে আসতে পারে। যেমন এইটার জন্য হচ্ছে 29 সেন্টিমিটার, মানে হচ্ছে 29 সেন্টিমিটারের কাছে যদি আপনার জিনিস থাকে তাহলে সে ফোকাস করতে পারবে না। যেমন আমাদের চোখের ক্ষেত্রে 25 সেন্টিমিটার, রাইট? মানে আমরা 25 সেন্টিমিটার এটা কখনোই আমরা ফোকাসে আনতে পারবো না, যখন সে দূরে চলে যাবে তখন আমরা এটা পারবো। কিন্তু এই লেন্সগুলোর ক্ষেত্রে কি, এই লেন্সগুলোর ক্ষেত্রে এটা মনে হয় 1.1 ফিট, তার মানে হচ্ছে আরো বেশি আর কি, 29 সেন্টিমিটার তো কম। তো এটা হচ্ছে আপনার মানে আরো বেশি ডিস্টেন্সে রাখতে হবে, আদারওয়াইজ সে ক্যাপচার করতে পারবে না। ইভেন আরো যেসব টেলিফোটো ক্যামেরা আছে, সরি লেন্স আছে, সেগুলো হচ্ছে হয়তোবা 3 ফিট 4 ফিট এরকমও হয়, এর কাছে কোনো জিনিসকে সে ফোকাস করতে পারবে না। তো এইখানে ডিফারেন্সটা ক্রিয়েট হয়, কারণ এইখানে আমার মিনিমাম হচ্ছে প্রায় 1.5 ফিটের কাছাকাছি একটা মিনিমাম ডিস্টেন্স রাখতে হবে। এখন 1.5 ফিটের কাছাকাছি দূরে যদি আমি রাখি তাহলে নিশ্চয়ই 1:1 ফটোগ্রাফি আমি করতে পারবো না। একটু পরে বলতেছি আর কি। 1:1 বলতে যে ইনসেক্টটা ততটুকু আমি ছবি তুলতে পারবো না। যেমন আপনি একটু দেখেন যে ধরেন আমি এই লেখাগুলো পড়তে চাই, এটার কোন একটা লেখা, তো এটার যে আমি একদম খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্রাশ স্ট্রোক গুলো দেখতে চাই, বা মোনালিসার আমি ব্রাশ স্ট্রোক গুলো দেখতে চাই। তো এখন হচ্ছে আমি দূর থেকে কিন্তু ভালো মতো বুঝতে পারবো না। যখন আমি একদম কাছে নিয়ে দেখবো, একটা মিনিমাম সুইট স্পট ডিস্টেন্স নিয়ে আমি দেখবো, তখন আমি আমার এই স্ট্রোক গুলো দেখতে পাবো। তার মানে ওয়ার্কিং ডিস্টেন্সটা আর কি কম হওয়াটা ভালো। তার মানে আমি আরো কাছে যেতে পারি, আরো বেশি বড় প্রতিবিম্ব গঠন করতে পারি, আরো ডিটেলস ক্যাপচার করতে পারি। তো দ্যাটস ওয়াই এটার হচ্ছে ওয়ার্কিং ডিস্টেন্সটা কম। আর হচ্ছে এইখানে যেটা বললাম 1:1 বা ম্যাগনিফিকেশন রেশিও হচ্ছে আমার 1, এটা যতটা হায়ার হবে ততটা ভালো। 1:1 মানে আমার মাথা যতটুকু, আর দেখেন আমার মাথা যতটুকু, এইখানে যে আপনি ফ্রেমে যেটা দেখতে পাচ্ছেন, আমার কি মাথা আসলে ততটুকু? এটা ততটুকু না। তার মানে আমি এখানে, আপনারা এখানে আমাকে অরিজিনাল শেপে দেখতে পাচ্ছেন না, বরঞ্চ একটা কন্ট্রাক্ট শেপে দেখতে পাচ্ছেন। মানে এর শেপ রেশিও গুলো সেম, আমার বিল্ডিং এর বাকি সব আদার্স শেপ সেম, কিন্তু আমার হচ্ছে এটা অ্যাকচুয়াল সাইজ না, বাট এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজে আমার জিনিসপাতি প্রডিউস করে। তার মানে একটা যদি পোকা যদি এতটুকু হয় তাহলে আমার সেন্সরে এতটুকু জায়গা জুড়েই সে ইমেজটা ক্যাপচার করবে, এটাই। এখন কিছু কিছু লেন্স আছে আমাদের, সেই লেন্স গুলো হচ্ছে আমি আপনাদের জন্য লিখে রাখছি, আমি দিয়ে দিব। যেমন সবচেয়ে ভালো লেন্স ম্যাক্রো ফটোগ্রাফির জন্য লাওয়া, এটা আমি কিনতে চাইছিলাম এটার বদলে আর কি। তো সেটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস, ওটা অটোমেটিক ফোকাস ছিল না, এই জন্য আমি কিনি নাই। ওইটার হচ্ছে ম্যাগনিফিকেশন রেশিও আর কি 2x, কিন্তু এটা যখন 98 মিলিমিটার, ওইটা হচ্ছে 85 মিলিমিটার, আর ওইটার অ্যাপারচার মোস্ট প্রবাবলি f5.6। যদিও এগুলো সবগুলো আমি গুগল থেকে পাইছি, এগুলো আমি কোনোটাই ভেরিফিকেশন করি নাই। তারপরে নিকনের একটা আছে ZMC, এটা 105 মিলিমিটার, এটার হচ্ছে অ্যাপারচার 2.8, ম্যাগনিফিকেশন রেশিও 1, তার মানে হচ্ছে 1:1, এটাও 1:1। আর হচ্ছে আরেকটা আছে ক্যাননের 24 মিলিমিটার। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করতে পারতেন এই সময়টাতে আর কি, যে আমরা কেন কম ফোকাল লেন্থের লেন্স দিয়ে এগুলো ক্যাপচার করতে পারবো না, কেন সবসময় বেশি ফোকাল লেন্থই লাগবে? কেউ প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলেন দেখি। অ্যাকচুয়ালি জানা নেই এটা, কারণ ম্যাক্রো নিয়ে কাজ করি নাই কখনো, এই জন্য। ওকে ওকে, আপনার ফিডব্যাকের জন্য ধন্যবাদ। ওমর, বলতো ভাই, কেন হচ্ছে আমরা 24 মিলিমিটার দিয়ে তুলতে পারবো না? আচ্ছা, এটা হচ্ছে 24 মিলিমিটার, কিন্তু এখানে লেখা আছে যে ম্যাক্রো 0.16 মিলিমিটার, এটা। তো তার মানে হচ্ছে এটা 0.16 মিটার পর্যন্ত ক্যাপচার করতে পারে, মানে ওর থেকেও কম ডিস্টেন্সে এ ফোকাস করতে পারে। এটা তো বেটার, তাই না? আমি তো বলছি যে যত আমার কাছে আমি জিনিসটাকে রাখতে পারবো তত তো আমি বড় ইয়া পাবো। বাট এইটার যে আসলে শার্পনেসও বেশি পাবে। হ্যাঁ,
কাছাকাছি থেকে তুললে তো শার্পনেসও বেশি পাওয়া যাবে দূর থেকে তোলার থেকে। ফাইন ফাইন, হ্যাঁ, কিন্তু আপনার যে এইটার যে ভিউইং অ্যাঙ্গেল, সেই ভিউইং অ্যাঙ্গেলটা হচ্ছে এইরকম, মানে অনেক কিছু আপনার ক্যাপচার্ড হবে। আপনার পোকা তো ক্যাপচার্ড হবে, আপনার পোকার আশেপাশে আপনার বেডশিট আছে, আপনার বই খাতা আছে, সেগুলো ক্যাপচার্ড হয়ে যাবে। আর এখানে ব্যারেল ডিস্টরশন চলে আসবে, আপনার ছবিটা র্যাপ আপ মনে হবে আর কি, আপনি যত কাছে কার্ভ আসবেন। হয়ে যায় ছবিটা, সেটা দেখছি। হ্যাঁ, তত আপনার এই ডিস্টরশনটা আসবে, সেটা একটু অ্যানোয়িং। বাট এইটার ক্ষেত্রে সেই ডিস্টরশনটা আসবে না। আর হচ্ছে এটার যে ম্যাগনিফিকেশন রেশিও সেটা হচ্ছে কম, মানে 1:1 না। মানে আপনার যে ধরেন আমি মৌমাছির ছবি দিয়েছি, সেই মৌমাছিটা সেই পরিমাণ জায়গা জুড়ে আমার সেন্সরে থাকবে না। তাহলে এটাই হচ্ছে মেইন ড্রব্যাক। কিন্তু আমাদের হচ্ছে এটা তো আমার আপনার হচ্ছে ইএফএস লেন্সের জন্য। কিন্তু আরএফ এর একটা লেন্স আছে যেটা 24 মিলিমিটার, f1.8, সেটার ম্যাগনিফিকেশন রেশিও হচ্ছে 0.5, কিন্তু ওইটা হচ্ছে ক্যাপচার করতে পারে আপনার হচ্ছে, ওইটা হচ্ছে 0. মানে 14 সেন্টিমিটারের মধ্যে ফোকাস করতে পারে আর কি। বাট ওইটার ম্যাগনিফিকেশন রেশিওটা হচ্ছে 0.5, মানে এটা মনে হয় হায়ার, এটা মনে হয় আরো কম আর কি, 0.2 বা সামথিং। তো ওইটাকেও ম্যাক্রো লেন্স বলা যেতে পারে, বাট খুবই হাই লো এন্ডে। তার মানে আপনারা বুঝতে পারেন ম্যাক্রো লেন্স হচ্ছে একটু টেলিফোটো রেঞ্জে চলে যায়, বাট এটা আমরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়েও আমরা করতে পারি, কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। আচ্ছা, আমরা এবার ছবি দেখবো, তারপরে ক্লাস শেষ, আপনাদের ছুটি। যেমন এই ছবিটা দেখি, আমার লেন্স কেনার প্রথম ছবিটা হচ্ছে এটা, প্রথম বা দ্বিতীয় ছবি এটা। খুব লাকিলি আমি এই ছবিটা পেয়ে গেছিলাম। হচ্ছে একটা আহ, মানে হচ্ছে কাছে একটা মাছি বসছে, এবং প্রথমেই যে এরকম আমি ভালো ছবি পাবো আমি অ্যামেজড ছিলাম। তো এটা, বাট এখানে আমি আইএসও ওইভাবে কম্পেনসেট করতে পারি নাই, মানে আমি জাস্ট সুযোগ পাইছি তুলে ফেলছি এরকম আর কি। দেখি আমি কিরকম অ্যাপারচার এগুলো রাখছি। অ্যাপারচার হচ্ছে 2.8 এ রাখছি, এটা একটা ভুল। তারপরে হচ্ছে শাটার স্পিড হাই রাখছি, আরো হাই রাখা উচিত ছিল, আইএসও 800। হ্যাঁ ঠিক আছে। দেখেন শাটার স্পিড কেন 2.8 এ রাখা উচিত না, এর হচ্ছে আমি পশ্চাৎ দেশ বেশ ভালোভাবে ফোকাসে পাইছি, কিন্তু এর যে ব্লেড, এই ব্লেডকে আমি ভালোভাবে ফোকাসে পাই নাই। তারপরে এ তো একটু টিল্টেড, তাই না? ওর যে সামনের অংশটা পুঞ্জাক্ষী, এটা কিন্তু আমি ভালোভাবে পাই নাই। কারণ কি, আমার হচ্ছে অ্যাপারচার কম, অ্যাপারচার কম থাকলে আমি শ্যালো ডেপথ অফ ফিল্ড পাই। তো শ্যালো ডেপথ অফ ফিল্ড পেলে মানে কি, আমার একটা জায়গা ফোকাসে থাকবে আর বাকি সবগুলো ব্লার হয়ে যাবে। তার মানে এই জায়গাটা আমার ফোকাসে ছিল, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর বাকি সবগুলো ব্লার ছিল, মানে ওই লাইনে থাকছিল না। মানে এটা বিগিনার ক্লাসগুলো একটু দেখলে বুঝে যাবেন। তো 2.8 রাখবো না, আমরা চেষ্টা করব যত বেশি রাখা যায়, এবং হচ্ছে আইএসওটাকে একটু মিনিমাম রেখে, আইএসও 400-র বেশি বাড়তে দিবেন না এরকম। আর অ্যাপারচার যত বেশি বাড়ানো যায় আর কি। আর আপনার কাছে যদি ট্রাইপড থাকে, আপনি শাটার স্পিডকে নামায় ফেলতে পারেন। যেমন এইটা, এটা দেখেন 1/40-এ 90 মিলিমিটারে, আমার হচ্ছে অ্যাপারচার 7.1, আর আইএসও হচ্ছে 800। দেখেন আমি কিন্তু এখানে বেশ ক্লিয়ার জিনিস পাচ্ছি, মানে যত কিছু আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার পাচ্ছি। যেমন এটা, আমি এর পুঞ্জাক্ষিতেও ফোকাস করে ফেলতে পারছি। আচ্ছা দাঁড়ান তো, থাকার কথা। এইটা আগে শেষ করে ফেলি। যেমন এটা, এখানে আমি আমার যেমন মাঝে মধ্যেই বুঝছেন যে আপনার যদি এফ ভ্যালুটাকে আপনি যদি 8-এর বেশি উপরে তুলে ফেলেন, তাহলে আপনার যে এই যে শার্পনেসটা, সেই শার্পনেসটা একটু ডিক্রিজ করে লেন্সের আর কি, ম্যানুফ্যাকচারিং এর জন্য। তো 8-এর বেশি আমি তুলতে চাই না। আবার হচ্ছে 8-এর বেশি না তুললে যেমন এই জায়গাগুলোতে একটু ডিফোকাসড হয়ে যায়, এই জিনিসটাও আর কি আসে। But আমি চাই না আর কি F16-তে তুলে আমি হচ্ছে একটু ডিটেলস কম কম পাবো আর কি, এরকম চাই। কারণ আমার জিনিসটাই হচ্ছে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে তার ব্লেডের যে ইয়াগুলো আর কি। এটা আমি পারছি, সো আমি আর অ্যাপারচার বাড়াইনি। এটা, মানে আমি বেশ শার্প একটা জিনিস পাচ্ছি।
আচ্ছা, আই হোপ আপনারা বুঝতে পারছেন, তাই না, যে ম্যাক্রো ব্যাপারটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কেউ কি বলতে পারবেন যে এই তিনটা কি? বায়োলজিতে পড়ে আসছেন মেবি, যদিও বা বুয়েটিয়ানরা একটু বায়োলজি কম করে। বা এটা কি পানির ফোঁটা? দেখি বায়োলজিস্ট কে আছে। আমি ভাই বায়োলজি স্টুডেন্ট না, সো আমি পারবো না। আচ্ছা আচ্ছা, আমিও বায়োলজির স্টুডেন্ট না। আচ্ছা আচ্ছা, তুমি তো মনে হয় বললে নাকি যে বায়োলজি স্টুডেন্ট না, বাট অ্যান্সার দিয়ে দিলা যে। হ্যাঁ ওমর বল। হ্যাঁ, আমি প্রশ্ন করব হচ্ছে ম্যাক্রো লেন্স নিয়ে আর কি। ধর হ্যাঁ, একটা ম্যাক্রো লেন্সে ধর আমার মানে 85 to 135 একটা লেন্স ধর আছে, মানে জুম লেন্স। সেটা তো আমার 90 মিলিমিটার কভার করতেছে। তাহলে আমি সেটাকে মানে সেটা বেটার রেজাল্ট দিবে আমার। আমি অবশ্যই ফোকাল লেন্থ 1.4 ধর কিনলাম, জুম লেন্স যেহেতু শার্পনেস কম দিবে, আমি ধর অ্যাপারচার কম ধরে কিনলাম 1.4 কিনলাম। সেটা কিন্তু আমার তোর এই 90 mm তুই যেটা কিনছিস সেটা কিন্তু তোর অ্যাপারচার মানে কত, তুই কত টু বললি? পয়েন্ট এইট টু পয়েন্ট টু এইট পয়েন্ট এইট তার মানে তার থেকে আমি বেটারটা কিনলাম কিন্তু জুম লেন্স কিনলাম, তাহলে কি আমি এই প্রাইম লেন্সের থেকে বেটার রেজাল্ট পাবো নাকি? মানে নেভার নেভার, এটাকে বিটি করতে পারবে না। কারণ হচ্ছে এটার যে ম্যাগনিফিকেশন রেশিও সেটা হচ্ছে 1:1। মানে বুঝছিস, আমি আরেকটু এটা মনে হয় বুঝাতে পারিনি, এখানে কোনো পোকা টোকা কিছুই নাই। আচ্ছা ধর এই যে এটা এটা হচ্ছে আমার যত সেন্টিমিটার আছে, আমার স্কেলও আশেপাশে পাচ্ছি না, মানে এটা যদি আমার 1 ইঞ্চি থাকে, তাহলে এটা আমার সেন্সরে 1 ইঞ্চি পরিমাণ জায়গা দখল করবে। বুঝতে পারছিস কি ব্যাপারটা? যদি আমি 90 মিলিমিটার এখানে এভাবে রাখি, তাহলে এইখানে সে যতখানি মানুষটা আছে ততখানি আমার এখানে ইমেজটা প্রডিউস করবে, মানে আমার সেন্সরের জায়গা দখল করবে। তার মানে কি, একটু চিন্তা কর, আমি এইটার কখনোই ফুল ভিউ পাবো না। বুঝতে পারছিস কি ব্যাপারটা এটাতে? বাট একটা তাহলে যখন যেটা আমার 1:2, তাহলে সেগুলো তো আরো ভালো রেজাল্ট দেবে না? 1:2, 1:2 মানে হচ্ছে হ্যাঁ দ্বিগুণ। রাইট রাইট। তাহলে জুমিং ক্যাপাবিলিটি যেহেতু বেশি হচ্ছে রেশিও, তাহলে তো সেগুলো ভালো রেজাল্ট দেওয়ার কথা। তো এটা মনে হয় একটা লেন্স দেখলাম, ওই যে কি জানো, ওগুলাতে দেখি 1:2 সব মানে রেশিও, কিন্তু দাম বেশি যদিও। তো তাহলে তো ওগুলো ভালো রেজাল্ট দেওয়ার কথা নাকি? না না না, হবে না? ওইখানে 1:2টা কি করতেছে, ওটা হচ্ছে জুম করে করতেছে। ম্যাগনিফিকেশন বুঝছিস? রেশিও আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আসলে হ্যাঁ ফাইন, ওটা ম্যাগনিফিকেশন রেশিও, বাট ওইটা ম্যাগনিফিকেশন তো দুই ভাবে করা যায়, এক হচ্ছে অপটিক্যালি করা যায় আর একটা হচ্ছে জুম করে করা যায়। একটা হচ্ছে এটা হলো আমার অপটিক্যালি আমাকে যতখানি আছে সেই রেজাল্টটা দিচ্ছে, আর ওইটা আমাকে জুম করে দিচ্ছে। ওইখানে কি আমার কোয়ালিটিটা ড্রপ করতেছে না ওই লেন্সের অপটিক্স এর জন্য? এটা একটা ঝামেলা। আরেকটা ঝামেলা হচ্ছে আহ আরেকটা ঝামেলা হচ্ছে ওয়ার্কিং ডিস্টেন্স, এটারও একটা ঝামেলা থাকতে পারে। কারণ হচ্ছে আমার জুম লেন্স গুলোর ওয়ার্কিং ডিস্টেন্স হচ্ছে 3 ফিট, আমি যতদূর জানি হচ্ছে 70-200, মেবি 2 ফিটেরও বেশি আর কি। তো এখন চিন্তা কর, 2 ফিটের বেশি আমি যেটা দূরত্ব বললাম যদি ওটা থাকে। হচ্ছে আর কি ম্যাক্রো লেন্সে আর কি, তুই যেটা কথা বললি যে লাওয়া 100 মিলিমিটার, ওইটা আর কি দেখলাম ম্যাগনেটিক রেশিও হচ্ছে 2:1। তো হ্যাঁ এটা হ্যাঁ, তো মনে হয় 2:1 মানে হচ্ছে তোর হচ্ছে দ্বিগুণ আর কি। হ্যাঁ, ওটা এত লাওয়ারটা আর কি। তো ওটা তাহলে কি তোরটা থেকে ভালো রেজাল্ট পাবো এখানে নাকি? ইয়েস ইয়েস এভারেজ? ইয়েস, শিওর শিওর, ওইখানে আরো বেটার রেজাল্ট পাবে। লাভা হচ্ছে এই ম্যাক্রোলেন্স এর জন্য বেস্ট বলা যেতে পারে। ম্যাক্রোলেন্স এর জন্য বেস্ট হচ্ছে ক্যানন আরএফ 100 মিলিমিটার 2.8 এটা। তারপরে আমি লাভাকে বলবো, বাট লাভার হচ্ছে ওইটার কোনো ম্যানুয়াল ফোকাস, ওইটার কোনো অটোমেটিক ফোকাস নাই। দ্যাটস ওয়াই ওটা আমি চুজ করি নাই, বাট ওইটার দাম কিন্তু অনেক কম। ওইটার দাম 50,000-এর কাছাকাছি আর কি। তো হচ্ছে আর ক্যাননের গুলোর দাম বেশি। আমি 50,000 কম বলতেছি না, জাস্ট রেসপেক্টিভলি, সরি রিলেটিভলি কম আর কি। হ্যাঁ ওইখানে বেটার পাওয়া যায়। কিন্তু জুম লেন্স গুলোতে হচ্ছে আহ আরেকটু সার্চ করে দেখিস আর কি, কখনোই ম্যাগনিফিকেশন রেশিওটা হচ্ছে তোর ওইটা জুমিং রেশিও আর কি, ম্যাগনিফিকেশন রেশিও না। কারণ আমি তো চাইলে একটা জুম লেন্স দিয়ে আমার চোখেরও ছবি তুলে ফেলতে পারি, রাইট? তো সেটার থেকে এটা বেটার হবে আর কি। এটা আচ্ছা, আমিও কখনো হচ্ছে পাশাপাশি কম্পেয়ার করি নাই, এটা আসলে কম্পেয়ার করা যেতে পারে। তুই ওমরকে আমরা দোয়া করে দিচ্ছি, ওমর হচ্ছে কোন একটা বেশ খুবই দামি, যেমন ওমর খুব একটা থিওরিটিক্যাল কথাবার্তা বলছে।
যেমন যদি জুম লেন্স আমি কিনি, সেই জুম লেন্স গুলোর কিন্তু অ্যাপারচার কখনোই 1.4 এরকম থাকে না। ওইটা হচ্ছে মিনিমাম হচ্ছে 2.8 বা 2 এরকম থাকে। তো সেটা ম্যাক্সিমাম আমরা যে ধরনের লেন্স ইউজ করি ওর তো 4 পয়েন্টে হলে যে থাকে জুম লেন্সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, F4 থাকে, আবার হচ্ছে F2.8ও আছে আর কি। তো সেটা থাকে। তো সেই ক্ষেত্রে আমার অ্যাপারচারেও একটা সিগনিফিকেন্ট আমি একটা ঘাটতি দেখতে পাবো। আর একটা হচ্ছে শার্পনেসে আমি অনেক বেশি ডিক্রিজ আমি দেখতে পাবো, কারণ জুম লেন্সে আমরা অপটিক্স গুলো খুব ভালো মতো সিঙ্ক্রোনাইজ থাকে না। দ্যাটস ওয়াই প্রাইম লেন্সের থেকে একটু কম শার্প আমার জিনিসপাতি প্রডিউস করে। আচ্ছা, হ্যাঁ মনে হয় আর আদিত্য, আবির, আপনার প্রশ্ন আছে, করতে পারেন। কারোর প্রশ্ন আছে? আচ্ছা ফাইন। আচ্ছা, আপনি যে সরলাক্ষী বলছেন, এটা তো খুবই ভালো একটা জিনিস আর কি। এটা আসলে সরলাক্ষী। আমরা হচ্ছে যতদূর জানি আর কি, অ্যানথ্রোপোডা বা আর্থ্রোপোডা মেবি, আর্থ্রোপোডার হচ্ছে 3টা সরলাক্ষী থাকতো আর অনেকগুলো পুঞ্জাক্ষী থাকতো। তো 3টা যেটা আছে ডট, সেটা আসলে সরলাক্ষী, এবং মেইনলি সে ওইটা দিয়েই দেখে। আহ, আমি যদি ভুল না হই, এটা রেকর্ডিং হয়ে যাচ্ছে, আমার এটা পরে ঝামেলা হয়ে যেতে পারে, বাট এটা সরলাক্ষী। আচ্ছা, তাহলে এটা দেখলাম। আবার দেখেন, আমি হচ্ছে ম্যাক্রোলেন্সে এই যে এটার পাচ্ছি আর কি, এরকম একটা ডাইনামিক ছবি পাচ্ছি। আর এটা আরো কাছ থেকে তোলা যেতে পারতো। এবং একটা জিনিসই আপনি খেয়াল করবেন, ম্যাক্রো ফটোগ্রাফিতে আপনার জন্য অ্যাপারচারটা যেন খুব বেশি কম না হয়ে যায়। তাহলে আপনার কি এই যে আশেপাশে যে ইয়াগুলো ফোকাসটা আছে না, ওইটা আরো বেশি ন্যারো ডাউন হয়ে যাবে। ন্যারো ডাউন হয়ে শুধুমাত্র এটা হয়ে যাবে। আপনি যদি এটা চান তাহলে ফাইন, বাট হচ্ছে এটাতে একটু খুব বেশি ডিফিকাল্ট আর কি ফোকাসটা ধরে রাখা। আর ম্যাক্রো লেন্সে একটাই সমস্যা, সেটা হচ্ছে ফোকাস। এর ফোকাস গুলো হার্নটা অনেক বেশি করে, এবং এটা অনেক ডিফিকাল্ট হয় আর কি। তো আপনার শুভকামনা আর কি। আপনাদের যদি ফোকাসিং অনেক ভালো থাকে, ইভেন আপনারা যদি ম্যানুয়াল ফোকাসিং এ অনেক ভালো করেন, তাহলে হচ্ছে আপনারা মানে ম্যাক্রো লেন্স, সরি ম্যাক্রো ফটোগ্রাফি অনেক ভালো করতে পারবেন। আচ্ছা, এইখানে আরেকটা উত্তর দিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে লাওয়া কেন অটোমেটিক জুমে, সরি অটোমেটিক আপনার ফোকাসে গেল না, সে কেন ম্যানুয়াল হচ্ছে জুমে গেল। এই যে এখানে উত্তরটা, যে আমার অনেক বেশি ফোকাস হান্ট হয়, ক্যামেরা বুঝতেই পারে না যে আসলে হচ্ছে কোথায় কি আছে, বা কোন ছবি আপনি তুলতে চান। ওর মেশিন লার্নিং হয়তো বা এতটা বেশি উন্নত না। তো সেই ক্ষেত্রে ক্যামেরা যেহেতু ফেল করে বারবার, তো এই জন্য লাভা ওইটাকেই তুলে দিচ্ছে। এখানে কস্ট কাটিং করছে, অপটিক্স আরো অনেক ভালো করছে, যে 2x জুম এনে দিচ্ছে আমাদেরকে, সরি 2x ম্যাগনিফিকেশন এনে দিচ্ছে। তো এটা কস্ট কাটিং করে ওইখানে আর কি অ্যাড করছে আর কি। আর প্রফেশনাল অনেকেই হচ্ছে অটোমেটিক ফোকাসের থেকে ম্যানুয়াল ফোকাসই বেশি ব্যবহার করে। এগুলো জাস্ট হচ্ছে কিছু আর কি উদাহরণ। আর আর কারো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে একটা পিডিএফ দেখবো। সেই পিডিএফ এ আমরা কিছু ইয়া দেখবো, হচ্ছে এক্সাম্পল দেখবো, এবং হচ্ছে বিশ্ববিখ্যাত কিছু আমাদের ইয়া আছে আর কি, ফটোগ্রাফার আছে তাদের ব্যাপারে। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে হার্লোট এগারটন। তার এটা তার একটা ফেমাস ছবি। এটা হচ্ছে ম্যাক্রো ছবি, এবং এটা একটা হাই শাটার স্পিডে তোলা ছবি আর কি, বুলেটকেও দেখা যাচ্ছে এটা। যেমন এটাও অনেক একটা ফেমাস ছবি। এরকম আপনারা হয়তো ভাবতে পারেন এখানে কি ফেমাস আছে, এটা তোলা তো এতটা ডিফিকাল্ট না। বাট এটা উনি হচ্ছে যত সালে করে দেখাইছেন, 1931 সালে উনি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছেন। তার মানে মেবি উনি 1950-এর দিকে এই ছবিগুলো তোলার চেষ্টা করছেন। তো সেই সময়ে এরকম ছবি তোলা আর কি খুব বেশি ডিফিকাল্ট। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ফ্রিটস গোরো। ইনি হচ্ছে একটা এমব্রায়োর ছবি তুলছেন, একটা ব্লেডের ছবি তুলছেন ম্যাক্রো। আচ্ছা, এগুলো ওনার ফেমাস আর কি। জাস্ট আপনারা দেখেন, মানে কোনো ফটোগ্রাফার খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট হচ্ছে আমাদের কনসেপ্টটা বোঝাটাই গুরুত্বপূর্ণ। যেমন এইটা, এখানে দেখেন যে এটাও মেবি কোনো একটা পতঙ্গ, তার উপরে বৃষ্টির ফোঁটা, তার পুঞ্জাক্ষীর উপরে ফোঁটা ফোঁটা বৃষ্টি, সেইগুলোতে মানে আমার কাছে ছবিটা তো ভালো লাগছে এবং ইউনিক লাগতেছে। এখানেও হচ্ছে কালারটা অনেক সুন্দরভাবে চলে আসছে, এবং হচ্ছে সবগুলো ফোকাসে আছে। ফাইন। আচ্ছা, এটার কালারটা অনেক বেশি স্মুদিং। এটার নাম লিওন বাস। আচ্ছা, এই ছবিটা অনেক বেশি ড্রামাটিক। এটা আমার কাছে মনে হচ্ছে ওরিয়র একটা
পতঙ্গ, সে যুদ্ধে যাচ্ছে তার মাতৃভূমিকে বাঁচানোর জন্য, এরকম কিছু একটা। আর হ্যাঁ, এটাও ভালো। এখানে এগুলো হচ্ছে বৃষ্টির ফোঁটা আর কি। আচ্ছা, এগুলো তো একদম প্রফেশনাল গ্রেডের ছবি উঠে গেছে। আচ্ছা, এনারা তো প্রফেশনালি। এটা এটা হচ্ছে পানি আর কি, কোনো একটা খুব সূক্ষ্ম তন্তুতে পানি পড়ছে, তারপরে এরকম হয়েছে। আচ্ছা, এটা তৈরি করা যায়, বুঝছেন? এটা কিভাবে তৈরি করা হয়েছে কেউ যদি বলতে পারেন, তাহলে তার অ্যাসাইনমেন্টে 1 মার্ক যোগ করা হবে। এখানে ফুল আসলো কেমনে? আসলে এটা তো ফুল না। তাহলে এটা ম্যানিপুলেশন? হ্যাঁ, আচ্ছা, এটা ম্যানিপুলেশন না, এটা তৈরি করা পানির সম্ভব। ফোঁটার পিছনে আই গেস ফুল ছিল, সেটাকে হচ্ছে ফোকাস করে ফোঁটাগুলার মধ্যে ফুলটা নিয়ে আসছে। গ্রেট গ্রেট, হ্যাঁ, এটা হচ্ছে রিফ্লেকশন। তো আপনি বেশ ভালো অ্যাক্টিভ এবং বেশ ভালো পারতেছেন আর কি। আচ্ছা, যেমন এটা এটা বলেন তো, এখানে কি আপনি সেম কথা বলবেন যে হচ্ছে এটা কি পেছনে সামথিং কোনো কিছু ছিল নাকি, কি এটা আসলে বলেন? আসলে এটা কি নিচে যে কণাগুলো আছে ওইটা হলো যে বলের উপর রিফ্লেক্ট করছে। না না, এটা হচ্ছে বরফের ক্রিস্টালাইজেশন। একটা ওয়াটার ড্রপ আছে, সেই ওয়াটার ড্রপকে হচ্ছে আপনি খুব মাইনাস সামথিং কোন একটা টেম্পারেচারে রাখবেন, সে যে ক্রিস্টালাইজড হয়ে যায়, সেই ক্রিস্টালাইজেশনটা এটা। তো আমরা, মানে আমি পার্সোনালি এটাকে অনেক বেশি পছন্দ করি। এটাকে বলা হচ্ছে আইস ফ্লেক বা হচ্ছে বরফের ফ্লেক। মানে এগুলোকে বলবেন আপনি স্নো, বাট এগুলোকে বলবেন ফ্লেক আর কি। এগুলোর নামও আছে আর কি। আপনার মেবি হচ্ছে আপনারা যদি ওই যে ফ্রোজেন এই টাইপের কোন একটা ডিজনির কোনো কার্টুন টার্টুন দেখেন, সেইখানে আপনারা আরো ভালোভাবে দেখতে পাবেন এটার প্রোপাগেশনটা ওরা করে আর কি। পিক্সার আর হচ্ছে ডিজনি তো তাদের যে ইয়াগুলো থাকে, অ্যানিমেশন গুলো থাকে, সেগুলোকে খুব রিয়েলিস্টিক করার চেষ্টা করে। আচ্ছা, এটা খুব ইমোশনাল একটা গল্প। এটার অ্যাপারচারটাকে এতটা খুব ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে যে সবগুলোই ভালোভাবে উঠছে। মানে জাস্ট আমরা হচ্ছে এক্সাম্পল কিছু দেখে যাই। আচ্ছা, এটা হচ্ছে মেবি একটা চালের কণা। সেই চালের কণাতে অন্য অন্য দিকে হচ্ছে আপনার একটু লাইট ফেলানো হয়েছে, আর এখানে হচ্ছে চালের কণাগুলোর একটু আস্তরণ, উপরের আচ্ছাদন সেটাও উঠে আসছে। আচ্ছা, এই ছবিটা মনে হচ্ছে ম্যানিপুলেশন। এটার পেছনে গল্প জানতে হবে। হ্যামিং বার্ড মনে হয়, এটা হ্যামিং বার্ড হচ্ছে এখানে তার চোচ ইয়া করছে। এটাও সেম রিফ্লেকশন, এটাও রিফ্লেকশন। আচ্ছা, এগুলো ম্যানিপুলেশনের মাধ্যমে করা যায়, বাট রিফ্লেকশনই মোস্ট প্রবাবলি। এটা তো অনেক ভালো। এটা একটা মিনিয়েচার ইফেক্ট দিছে আমাদেরকে। এটা হচ্ছে চোখের ছবি। আমি আমি খুবই পার্সোনালি ইন্টারেস্টেড। আর আপনারা যদি কেউ চান এই ব্যাপারে কাজ করতে, আমার বলতে পারেন আর কি, যে আমি মানে চোখের এরকম ডাইনামিক ছবি তুলতে বেশি ইন্টারেস্টেড। আচ্ছা, এটা মনে হয় কোনো কিছু পতঙ্গ। আচ্ছা, ম্যাক্রোতে পতঙ্গরা অনেক বেশি প্রাধান্য পায়, কারণ হচ্ছে তার টেক্সচারের জন্য। যেমন এরকম শুন টুন পতঙ্গ, মানে টেক্সচার আপনি কোথাও পাবেন না, তো এটার জন্য অনেক বেশি প্রাধান্য পায়। আচ্ছা, এগুলো জাস্ট কালারফুল। স্ক্রল করতে থাকি। এইটা হচ্ছে আপনার এই যে ক্রিস্টালাইজেশন আর কি, মানে আইস আসলে এভাবে ক্রিস্টালাইজড হয়। দেখে মনে হতে পারে যে আসলে এটা মনে হয় কোনো কম্পিউটার জেনারেটেড কোনো কিছু, কম্পিউটারের কোনো অ্যানিমেশন থেকে এটা হয়তো বা ইন্সপায়ার্ড, বাট এটা না। এটা আসলে একটা প্রাকৃতিক ঘটনা যেটা থেকে কম্পিউটার কোনো অ্যানিমেশন হচ্ছে ইন্সপায়ার্ড। এটা হচ্ছে আপনার ওই যে যখন বারুদ আপনি ঘষেন তখন হচ্ছে আর কি ছবিটা। এগুলো অনেক বেশি কঠিন, কারণ হচ্ছে এইখানকার যে ফোকাসটা, এই ফোকাসটা ধরে রাখতে পারাটা আর কি। এই তো, এই 3টা ছবিতে আসলে মিস্ট্রিয়াস। ঠিক আছে, এটুকুই আমাদের ক্লাস ছিল। এখন আপনাদের সাথে একটু গল্প করব বা হচ্ছে আপনাদের প্রশ্ন নিব। আজকের ক্লাস সত্যি অনেক বড় হয়ে গেছে। আপনাদের কারো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, গট ইন্টারেস্টিং চলে গেছে, তাহলে এই ক্লাসের ইন্টারেস্ট যেহেতু চলে গেছে, আর আই অ্যাজিউম আপনাদের আর কোনো সমস্যা নেই।
তাহলে ক্লাস এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা হচ্ছে ইয়া পেয়ে যাবেন, রেকর্ডিং পেয়ে যাবেন। আর আমি প্যানিং প্র্যাকটিসের উপায় অবশ্যই আছে। আপনার হচ্ছে আপনি আপনার বাসার সামনের জাস্ট ইয়াতে চলে যাবেন, রাস্তায় চলে যাবেন, নিয়ারেস্ট রোড। আচ্ছা, আর আমি বলছিলাম যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এই অ্যাসাইনমেন্টের প্রেক্ষিতে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, আর ফার্স্ট সেকেন্ড থার্ডও আপনাদেরকে ইয়া করা হবে। তো এটা সবসময় ক্লাসের শেষে হবে, কারণ ক্লাসের শেষে সবাই চলে যায়, রাইট? তো সবাইকে তো প্রিভিলেজ দিয়ে লাভ নাই। তো আসলে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এই যে 3টা জিনিস শেখালাম, এই 3টা জিনিসের 2টা করে ছবি তুলবেন। ম্যাক্রোতে 2টা ছবি তুলবেন, প্যানিং এ 2টা, লং এক্সপোজারে 2টা। এরকম তুলে আপনারা একটা পিডিএফ তৈরি করবেন, পিডিএফটা আমাকে ইনবক্স করবেন অথবা রনোগ্রাফে পোস্ট করবেন। এই দুটার মধ্যে যে কোনো একটা করতে পারেন। বাট আই উড সাজেস্ট রনোগ্রাফে পোস্ট করেন, এটা খুবই বেটার হয় আর কি। তাহলে আমরা ট্র্যাকে রাখতে পারবো এবং আমরা যে বাকি যে ইনস্ট্রাক্টর গুলো আছে সবাই মিলে জাজ করতে পারবো। আচ্ছা, তাহলে এটা অ্যাসাইনমেন্ট, আর ক্লাসের রেকর্ডিং গুলো আমি পরবর্তীতে দিয়ে দিই। ঠিক আছে, আমি রেকর্ডিং গুলো সবগুলোই এন্ড করে দিচ্ছি।